আসসালামু আলাইকুম। সকলের উপর শান্তি বর্ষিত হোক। শুরু করছি বিক্রান্স আয়োজিত সাপ্তাহিক প্রোগ্রাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আয়ের সহজ পথ, বিক্রান্স। বাংলাদেশে আর্থিক উন্নয়নের নতুন একটা সম্ভাবনা। আর এই সম্ভাবনা নিয়ে কথা বলবো আমি কেনান মাহমুদ। তবে বরাবরের মতো সাপ্তাহিক যে প্রোগ্রামটা হয়, আমরা আপনাদের সাথে জীবন ঘনিষ্ঠীয় ২০ থেকে ২৫ মিনিট আমরা আলোচনা করি। কারণ আমাদের নিজেদের বেশ কিছু ডেভেলপ দরকার। কেন? কারণ সারাদিন আমরা আশপাশে যাদের সাথে চলি, যাদের কথা শুনি, অধিকাংশ সময় দেখবেন যে নেগেটিভ এবং যে সমস্ত কথাগুলো শুনি আমাদের জীবনে খুব প্রভাব পড়ে। তো এই যে প্রভাব, এই প্রভাবটা ব্রেনে থেকে যায়। আর সাধারণত ব্রেন যেটা গ্রহণ করে, ব্রেন সেভাবেই কাজ করে। তো নতুন কোনো ইনফরমেশন যদি মস্তিষ্কে সম্পৃক্ত না হয়, সংযুক্ত না হয়, সে মানুষটি এগিয়ে যেতে পারে না। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা একটি সময় স্মার্ট ছিল এবং তাদের ভিতরে প্রচণ্ড এক আত্মবিশ্বাস ছিল এবং তাদের জীবনকে নিয়ে এগিয়ে যাওয়ার যে সাহস, জীবনকে সামনে ভালো কিছু করবে, এই যে প্রত্যয়, শুধু গাইড, শুধু ইনফরমেশন এবং চিন্তা ভাবনা না থাকার কারণে তাদের যখন ১০ বছর পরে দেখেছি, তাদের দেখে আমি আর চিনতে পারি না। তখন ভাবি যে সেই মানুষটি কোথায়? সে উদ্যম কোথায়? সে সাহস কোথায়? সে কেন আজকে হাল ছেড়ে দিয়েছে? কেন সে আজকে তার ওই জায়গাটা ধরে তো রাখতে পারেনি, অগ্রগতি লাভ তো দূরের কথা, বরঞ্চ আজকে অনেক নিচু স্তরে চলে যাচ্ছে। কেন? এই উত্তরগুলো আসলে আমরা জানি না। কারণ আমরা মনে করি যে আমাদের জীবনে আমরা যা করছি, আমাদের মাধ্যমে বড় কিছু হবে না, সফল হবে না আমার জীবন। আমি এগিয়ে যেতে পারব না। এই যে একটা ভয়, সংশয়, সন্দেহ কুরে, কুরে খায়। একটি সময় তার স্মার্টনেস এমন ছিল যে সে অ্যা খুব আত্মপ্রত্যয়ী ছিল। আপনারও মনে হয় আমার মতো এরকম অনেক দেখেছেন, এখনো দেখছেন। এটার কারণ হলো আসলে সে ১ বার, ২ বার, ৩ বার, ৫ বার, ৭ বার ট্রাই করেছে। এই ট্রাই করার সময় তার হয়তোবা মেন্টর ছিল, গাইড ছিল। সে সাহস পেত, ভরসা পেত। তার পিছনে ফুয়েল ছিল বা জ্বালানি ছিল। যখন এই যে পাইপলাইনটা বন্ধ হয়ে যায়, তখন আসলে হয় না। তো এটা না হওয়ার কারণ কি? ইনফরমেশনের কারণে। এজন্য প্রতিনিয়ত যারা ধনী, বিত্তশালী তারা প্রচুর পরিমাণ ট্রেনিং করে। যেমন আগামী মানে কালকে থেকে আমার প্রায় ৪০ ঘন্টা ট্রেনিং রয়েছে। আমি এখন এই বয়সে আমি ট্রেনিং কেন করছি? এর রহস্য কি? এই রহস্য হচ্ছে যে আমার মস্তিষ্কের খাবার দরকার। মস্তিষ্কের অ্যাডভান্টেজ দরকার। মস্তিষ্কের আরো এগিয়ে যাওয়ার জন্য প্রত্যয় দরকার। মূলত এই প্রত্যয়গুলো, এই সাহসগুলো, এই অনুপ্রেরণাগুলো কে বা কোথা থেকে দেয়? আপনি বিশ্বাস করুন আর না করুন, সারা ওয়ার্ল্ডে যারা ধনী, বিত্তশালী, প্রতিটা মানুষ তার কমন একটি গুণ রয়েছে। তারা প্রচুর পরিমাণ স্টাডি করে, লেখাপড়া করে। আপনি বিশ্বের বর্তমান এই এলন মাস্ক বিশ্বের মানে ট্রিলিনিয়র তার দৈনিক লেখাপড়ার
কত ঘন্টা ব্যয় করে। মার্ক জুকারবার্গ, আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা, অ্যামাজনের মালিক, এরকম যারা ধনী বিত্তশালী তারা নিজের উপরে কেমন ইনভেস্ট করে। আর আমরা কখনো ২০ মিনিট, ৩০ মিনিট, ১ ঘন্টা, ২ ঘন্টা ট্রেনিং করার সময় হাঁপিয়ে যাই। আর আমাদের ভিতরে এমন একটা মানসিকতা মনে হয় যে আমরা যা জানি, আমরা যা বুঝি, এইরকম আর কেউ বুঝে না, এরকম কেউ আর জানে না। তো কথা বরাবরের মতো যে আপনি এত কিছু জানেন, এত কিছু বোঝেন, আপনার অ্যাকাউন্টে ৳৫০,০০,০০০ কেন নেই? কেন আপনি ২-১ কোটি টাকার মালিক এখনো হননি? কেন ২, ৪, ২০, ৫০,০০০ টাকার মাঝে আটকে আছেন? প্রশ্ন থেকে যায় না? আমার এই কথা শুনে আপনি কষ্ট নিবেন না। আপনাকে কষ্ট দেয়ার মতো মানসিকতা আমার নেই। আমি সুদীর্ঘ ২৫ বছর কথা বলছি। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, বাস্তবতার আলোকে বলছি। কোনো একটা ব্যক্তি যদি তার জীবনে একটি বার উচ্চারণ করে, "আমি যা বুঝেছি, জেনেছি যথেষ্ট।" তাহলে মনে করবেন তার ওই দিন, ওই মুহূর্ত থেকে অগ্রগতি লাভ বন্ধ হয়ে যাবে। তার জীবনে সফলতার দরজা বন্ধ হয়ে যাবে। এটা কখনো মাথায় আনা যাবে না যে আমি জেনেছি, আমি বুঝেছি, আমি সবকিছু জানি। বরঞ্চ এটা বলতে হবে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো, হে এই কি সুনীল মন্ড মন সুনীল এরকম একজন কবি যাই হোক, যে হে প্রভু আমার মাথা নত করে দাও, তোমার পায়ের ধুলো ধুলো কোনর নিচে। এই বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। সেই প্রেক্ষাপটে কথাটা এসেছে। সবাই জানেন এই কথাটা। যারা জ্ঞানী, যারা অভিজ্ঞ, তারা প্রতিটা মানুষ জ্ঞান পিপাসিত এতটাই ছিল যে তারা আসলে জ্ঞানের জন্য কি রকম ত্যাগ স্বীকার করেছে। আসলে আজকে প্রযুক্তি এত অভাবনীয় অগ্রগতি লাভ করেছে যে আমরা আজকে ঘরে বসে আমাদের জীবন পরিচালনার জন্য আমরা কথা শুনতে পাচ্ছি। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকটা কথা বলে রাখি, প্রতিদিন যথেষ্ট পরিমাণ শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ, হে প্রভু তুমি আমার শুকরিয়া গ্রহণ করো। আমাকে ভালো রেখেছো। আমার পরিজন যারা রয়েছে তাদেরকে ভালো রেখেছো। থ্যাংক ইউ। যত বেশি পারবেন। এই কাজটি আপনার ভিতরে হতাশা দূর করবে। এটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে। আমি আপনাকে এই তথ্যটা দিলাম। আজকে সাপ্তাহিক ক্লাস। আমরা ১ম আজকে ১৫-২০ মিনিট মেবি আলোচনা করব। জীবন ধর্মীয় কথা। আজকে টপিকসটা কিন্তু দারুণ। অসাধারণ একটা টপিকস এবং শেষ সময়ে আমি এটা সিলেক্ট করেছি। আজকে এটা নিয়ে কথা বলা দরকার। যে দুর্দশার কারণ মাইন্ড ভাইরাস। বিনাশ করবেন কিভাবে? এই দুটো কথাই আমি বলব। এই যে আমাদের এই যে মাইন্ড, আমাদের মহামূল্যবান মস্তিষ্ক, হ্যাঁ? সুপার জৈব কম্পিউটার। তো এই জৈব কম্পিউটার নিয়ে যদি আসলে বলতে হয় যে আসলে আমরা বলব যে জীবনকে সুন্দর করার জন্য এই যে মস্তিষ্কটাকে ব্যবহার করতে হবে। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আপনার মস্তিষ্ক আপনাকে সহযোগিতা করতে পারে। মস্তিষ্ক আপনাকে নির্দেশনা দিতে পারে। আপনাকে একটা অদ্ভুত কথা বলি, অদ্ভুত না, এটা সত্য। আপনার কাছে অদ্ভুত মনে হবে। যেমন আপনার, আমার, প্রতিটা মানুষের সৃষ্টিকর্তা একা ছেড়ে দেননি। আমাদের সাথে রয়েছে, প্রত্যেকটা মানুষের সাথে রয়েছে ফেরেশতা। এটা এমপিএফ কোর্সে আমি এটা ব্যাখ্যা করেছিলাম কিছু মানে এটা ১-২ বছর আগে। যে প্রতিটা মানুষের সাথে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়েছেন। অর্থাৎ সে আপনাকে গাইড করবে। যেমন আমরা জানি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীবাহক ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। তার ওহী আসতেন। এখন আমি আপনাকে বলব যে এই বিষয়টা আমি
কোরআন থেকে পেয়েছি, আমার গুরুকুল থেকে পেয়েছি। শেষে আমি গতকাল আ আমি আমার এক গুরু, তিনি আমাকে একদম সশরীরে সামনে বসিয়ে আমাকে ব্যাখ্যা করছিলেন যে, "আপনি নীরব হবেন, তাহলে আপনি শুনবেন।" আমি এটা নিয়ে প্র্যাকটিস করি। অর্থাৎ প্রতি মুহূর্তে আপনাকে সিগন্যাল দিবে। আপনার কি করতে হবে, কি করতে হবে না। আপনার মানে কর্ণে আপনার এটা স্পষ্টভাবে আপনি শুনবেন এবং আপনার আরো পাওয়ার যদি বাড়ে ধীরে ধীরে এই জগতে, এটা ভিন্ন একটা জগৎ। তখন আপনি সুস্পষ্টভাবে দেখবেন এই পৃথিবীতে কি হচ্ছে, নবমণ্ডল, ভূমণ্ডলে যা কিছু আ ঘটছে। এখন বলবেন যে এটা দেখা কি সম্ভব না? এটা শতভাগ সম্ভব। এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। এইটার জন্য আপনার মুসলিম বা এটা সনাতন, এটা বৌদ্ধ, এ জাতীয় কিছু হতে হবে না। আপনার মানুষ হলেই হবে। আর আপনার কি করতে হবে? একটা প্রক্রিয়া আছে, প্রক্রিয়া মানতে হবে। তো যেটা বলছিলাম যে আমাদের যে মস্তিষ্ক, এই মস্তিষ্ককে আসলে চালায় কে? আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয়, হ্যাঁ? এই পঞ্চ ইন্দ্রিয়ের ইনফরমেশন গুলো আমাদেরকে পরিচালিত করে। এখন সারাদিন আমরা কি শুনছি? আমরা যা শুনছি তা প্রচন্ড ভাইরাস, করোনা ভাইরাস যেমন একটা শব্দ। আমি বলব যে মাইন্ড ভাইরাস। এই যে মাইন্ড ভাইরাস কি? আমি যদি আপনাকে আরেকটু খুলে বলি তাহলে আপনি বিষয়টা আরো পরিষ্কার হতে পারবেন। যে আসলে মাইন্ড ভাইরাস কি? দৃষ্টিভঙ্গি, নিয়ত বা প্রোগ্রাম মনকে নিয়ন্ত্রণ করে, মস্তিষ্ককে পরিচালিত করে। মস্তিষ্কের কাজের ফলাফল নিরূপিত হয় দৃষ্টিভঙ্গি বা প্রোগ্রাম দ্বারা। এই যে প্রোগ্রাম ২ ধরনের, আত্মবিনাশী ও আত্মবিকাশী। আত্মবিনাশী প্রোগ্রাম হলো রাগ, ক্ষোভ, ঘৃণা, দুঃখ, কুচিন্তা, দুশ্চিন্তা, হতাশা, নেতিবাচকতা এরকম। নেতিবাচক আবেগ, নেতিবাচক ভয়, বিজ্ঞানীরা এগুলোকে বলেছে মাইন্ড ভাইরাস। একজন মানুষকে ধীরে ধীরে অবক্ষয় ও ধ্বংসের দিকে নিয়ে যায় এই যে মাইন্ড ভাইরাস। আপনি রাগ করলেন, হুম? আপনি ক্ষোভ রাখলেন, আপনি ঘৃণা করলেন, আপনার ভিতরে দুঃখ রাখলেন, আপনার ভিতরে কুচিন্তা রাখলেন, আপনার ভিতরে দুশ্চিন্তা রাখলেন। আপনার ভিতরে প্রচন্ড হতাশা, নেতিবাচকতা দৃষ্টিভঙ্গি আপনার। আর আপনি কিনা সফল হবেন? এটা তো আসলে হাস্যকর। এটা হাস্যকর না? যে আপনি নেগেটিভ একজন মানুষ, নেগেটিভ চিন্তাভাবনা, আপনার পুরো মাইন্ডের প্রোগ্রাম হচ্ছে নেগেটিভ। আর আপনি বলছেন, "আমি সফল হব, আমার কাছে টাকা-পয়সা আসবে, আমি ভালো থাকবো, রোগ-শোক, বালা-মুসিবত থেকে আমি হেফাজত থাকবে।" এটা কিভাবে হয়? এটা কিভাবে হয়? কিভাবে সম্ভব? এটা কোশ্চেন কালেও সম্ভব না। পৃথিবীর বুকে কারা ভালো থাকে? যাদের এই যে প্রোগ্রাম গুলো ভালো হয়, দৃষ্টিভঙ্গি গুলো ভালো হয়, নিয়ত ভালো হয়, অভিপ্রায় ভালো হয়। আপনাকে একটা কথা বলি, সূরা আরাফের ভিতরে সুস্পষ্টভাবে বলা হয়েছে। ধরেন আপনি আমাদের সমাজে যেটা হয়, শহর কেন্দ্রিক একটু কম হয়। আমাদের একটা ধারণা কি জানেন? গ্রামগঞ্জের মানুষ সহজ সরল। এই কথাটা সম্পূর্ণ ভুল। গ্রামগঞ্জের মানুষ সহজ সরল এই কথাটা ভুল। আপনি ব্যক্তিত্বভাবে বা ব্যক্তিগতভাবে নিবেন না। ব্যক্তিত্ব আঘাত করতে চায় না। আপনি কি জানেন? গ্রামগঞ্জে মফস্বলে যারা থাকে এরা সবথেকে বেশি নেগেটিভ চিন্তা ভাবনা বেশি করে। এবং একজন আরেকজনের পিছনে সমালোচনা করে, একজন আরেকজনের নামে বদনাম করে এবং আশপাশের মানুষগুলো আপনি ভালো খাবেন, ভালো পড়বেন, আপনাকে নিয়ে প্রচুর নেগেটিভ চিন্তা ভাবনা করবে। আর এজন্য দেখবেন যে শহর ভিত্তিকের চেয়ে গ্রামগঞ্জে মানুষ বর্তমানে মানে বেশি সমস্যাগ্রস্ত। আমি যেটা বলছি আমি তথ্যপত্র ছাড়া বলছি না। প্রতিবেশী আপনাকে সহ্য করতে পারবে না। আপনার ভাই, আপনার আশপাশ, চাচা দেখবেন যে আশপাশে যারা আছে তারা কেমন যেন। আপনার ভালো চায় না। উপরে হাই হ্যালো খুব ভালো, সালাম কালাম, সেও মসজিদে যাচ্ছে, আপনিও মসজিদে যাচ্ছেন। কিন্তু ভিতরে ওরে আল্লাহ! মানে প্রচন্ড এটা আমার একজন আ সাধক গুরু বলেছিল আজ থেকে প্রায় ১৩-১৪ বছর আগে। আমি আসলে সেটা বুঝি নাই। পরবর্তীতে আমি বুঝেছি আসলে গ্রামগঞ্জের মানুষ যে সহজ সরল হয়, আসলে এই কথাটা ভুল। শহরের মানুষ একজন আরেকজনকে নিয়ে বলার সময়ও নাই। প্রত্যেকে যার কাজ নিয়ে ব্যস্ত। কার মেয়ের কি হলো?
কার বউ কিভাবে চলল, কে কোথা থেকে আসলো এবং আপনি যদি মফস্বল গ্রামগঞ্জে একটু টাকা-পয়সার মালিক হন, আপনার সম্পর্কে বিভিন্ন কুৎসা রটনা থেকে শুরু করে অনেক কিছু ঘটবে। আমার এই কথাগুলো আজকে যদি বুঝতে না পারেন, ভবিষ্যতে আপনার জীবনেও আপনি বুঝতে পারবেন। তো এই যে প্রোগ্রামগুলো, এখন মফস্বলের মানুষগুলো আসলে ওইভাবে শিক্ষা পায় না। ওইভাবে ইনফরমেশন পায় না যে নেগেটিভ এই প্রোগ্রামগুলো এটা আসলে কতটা খারাপ। আমি যে বলছিলাম যে সূরা আরাফের ভিতরে যে ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রর জালেই কিন্তু ধরা পড়ে। এজন্য কখনো কাউকে নিয়ে আপনার মনের ভিতরে কুটিলতা রাখবেন না, ষড়যন্ত্র করবেন না, ক্ষমা করে দিবেন। কারো প্রতি দৃষ্টিভঙ্গি খারাপ করবেন না, ক্ষমা করে দিবেন। আর কখনো রাগ, ক্ষোভ, অভিমান, কুচিন্তা, দুশ্চিন্তা, হতাশা এই নেগেটিভিটি এগুলো রাখবেন না। যদি রাখেন সর্বনাশ কারো না আপনি নিজেরই করলেন। এইগুলো হচ্ছে কি? আপনার ভিতরে যদি রাগ থাকে, আপনার ভিতরে যদি কুচিন্তা থাকে, তাহলে হতাশা থাকে, তাহলে মনে করতে হবে যে আপনি ভাইরাসে আক্রান্ত। বাংলাদেশে এই মুহূর্তে সবথেকে বেশি দরকার কি জানেন? বাংলাদেশে মাইন্ড সেটআপ ট্রেনিং। এই বাংলাদেশে এই উন্নয়ন, সেই উন্নয়ন এইগুলোতে কিচ্ছু হবে না। এই পুরো জাতিকে মাইন্ড সেটআপ ট্রেনিং করাইতে হবে। বিদেশ থেকে বড়, বড় আ মানে স্পিকার এনে বড়, বড় আ যারা আলোচক তাদেরকে এনে পুরো জাতিকে এই ট্রেনিং করাতে হবে। এদেশে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি ঢুকেছে, প্রত্যেকটা মানুষের নেগেটিভিটি চিন্তা। মানে এই দেশ যদি ভালো করতে চান, এদেশে আলেম ওলামারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে হাদিস কোরআন দেয়া। কিন্তু সেইগুলো এখন কি মানুষ মানে এক সাইডে রেখে দেয়। আমি মারা যাই, মারা যাওয়ার পরে হিসাব নিকেশ। তার আগের তো না। আসলে মারা যেতে হবে কেন? তার আগেই তো আপনি পানিশমেন্টটা পেয়ে যাবেন। তো এই বিষয়টা আপনি মানে সবসময় খেয়াল করবেন। তো আমি বলছিলাম এই যে ধ্বংসের দিকে নিয়ে যাবে এই যে মাইন্ড ভাইরাসের জন্য। তো এখন এই যে মাইন্ড ভাইরাস কি করতে হবে? করণীয় কি? বিনাশ করুন আপনার মাইন্ড ভাইরাসকে। এই বিনাশটা কিভাবে করবেন? আমি যদি ছোট্ট করে আজকে বলি, খুব একটা সময় নেই আমাদের। আমাদের অধিকাংশ চিন্তা জগতে শতকরা ৭০-৮০ ভাগ দখল করে রাখে ক্ষতিকর চিন্তা। আমরা এই প্রক্রিয়া উল্টে দিতে পারি। অর্থাৎ ৭০-৮০ ভাগ ক্ষতিকর চিন্তাকে পজিটিভ ইতিবাচক চিন্তায় পরিণত করতে পারি। তাহলে আমরা মনের শক্তিকে ফলপ্রসূভাবে কাজে লাগাতে পারবো। আরো বেশি পরিমাণ ফোর্স করে আমরা কাজে লাগাতে পারবো। এরপর যদি নেতিবাচক আবেগ কিছু অবশিষ্ট থাকেও, তার প্রভাব এতই কমে যাবে যে তা ইতিবাচক চিন্তার প্রাধান্যকে কারণে ক্ষতিকর করতে পারবে না। মানে আপনার মাথায় যদি ৭০-৮০% পজিটিভ চিন্তাভাবনা থাকে, সেখানে ২, ৪, ১০% নেগেটিভ যদি থাকে, কিন্তু সেটাকে তো শক্তিশালী না, দুর্বল হতে দুর্বল হয়ে যাবে। তবে আত্মবিনাশী চিন্তার বিনাশ সাধন ১ম এই অবিশ্বাস্য মনে হতে পারে। এমনকি নেতিবাচক ও ইতিবাচক চিন্তার অনুপাতে ৫০ বা 50-50 করা হলেও হতে পারে দুঃসাধ্য। কারণ আমরা নেতিবাচক চিন্তার এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে এটা আমাদের চরিত্রের অঙ্গে পরিণত হয়েছে। তবু একটু সচেতন প্রচেষ্টা চালালে ধাপে ধাপে আপনি এই ইতিবাচক চিন্তাকে আপনার অর্থাৎ এই যে আপনার যে ভিতর যে আ নেগেটিভ চিন্তা সরি শব্দটা মিসিং হয়েছে। যে নেতিবাচক যে চিন্তা, এই চিন্তাকে আপনি একদম সমূলে নির্মূল করতে পারবেন ধীরে। এজন্য প্রচুর পরিমাণ পজিটিভ কথা শুনতে হবে, জ্ঞানীদের কথা শুনতে হবে। এখন মাইন্ড ভাইরাস নির্মূলে কি করবেন? শর্টেজ করে বলতেছি। মাইন্ড ভাইরাস মাইন্ড ভাইরাস যে ভাইরাসটা অলরেডি ঢুকে গেছে। এটা করার জন্য আপনি কি করবেন? করণীয়টা কি? আমি করণীয় যদি আপনাকে ছোট্ট করে বলি, তাহলে একটা হচ্ছে নেতিবাচক চিন্তাকে সময় দিন সর্বোচ্চ ৫ মিনিট। কি? সর্বোচ্চ ৫ মিনিট সময় দিবেন। সর্বোচ্চ ৫ মিনিট সময় দিবেন। ৫ মিনিটও দিবেন না ৩ মিনিট। এটা কিভাবে করবেন? এটা আমি অনেক আগে আপনাদেরকে একটা প্র্যাকটিস শিখিয়ে দিয়েছিলাম। ধরেন আপনার ভিতরে ভীষণ দুঃখ কাজ করতেছে। হুম? এই দুঃখকে সাথে সাথে আপনি ডিলিট করতে পারবেন না। কৌশলে এখান থেকে বের করতে হবে।
এই কৌশল ছাড়া হবে না। নেতিবাচক চিন্তাকে সময় দিন মাত্র ৫ মিনিট। বিষণ্ণতা বা হতাশা আক্রান্ত হয়েছেন? সব আজে-বাজে চিন্তা মাথায় ভিড় জমাচ্ছে। ভেতরে ক্ষোভ, ঘৃণা, প্রতিহিংসার আগুন জ্বলছে। ব্যর্থতার গ্লানিতে ভুগছেন। অনুশোচনা আপনাকে আচ্ছন্ন করে ফেলেছেন। ঠিক আছে, ঘাবড়াবার কিচ্ছু নাই। হতাশায় তলিয়ে যান। কিছু সময় পাচ্ছেন, ঘড়ি ধরে ৫ মিনিট, ৫ মিনিট পর্যন্ত যত নেতিবাচক চিন্তা আছে করেন। সব করেন। যেমন আপনার আপনি আমি এইটা দিয়ে বুঝাইলে সবথেকে ভালো হয়। এইটা দিয়ে বুঝাইলে সবথেকে ভালো হয়। যেমন অনেকেই ধরেন আমাদের এখানে একজন যুবক, নাম হচ্ছে ধরেন আবু হুরায়রা। ইয়ং একটা মানুষ, কলেজে লেখাপড়া করে। কিন্তু ক্লাস এসএসসি পরীক্ষার আগে থেকে একটা মেয়ের সাথে তার রিলেশন। সে তাকে পছন্দ করে। একে অপরকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে। তো কি হলো? এখন আবু হুরায়রা মানে বাড়ি-ঘর ভালো না। তারপরে আ মানে তাদের আর্থিক অবস্থাটা ভালো না। খুব কষ্টে দিন যাপন করে। মানে এরকম অনেক কিছু। মানে এক কথায় মেয়ের বাবা একটু অবস্থাশালী। তো আবু হুরায়রার সাথে মেয়েটি দিল না। এখন এই যে ৩, ৪, ৫ বছর রিলেশন, এই রিলেশনে একটা মনের উপরে একটা আ প্রভাব তৈরি হয়েছে। একে অপরের ছাড়া আসলে থাকতে পারছে না, কথা বলতে পারছে না, বিয়ে হয়ে গেল। এখন আবু হুরায়রার কি ভালো লাগবে বলেন তো? আবু হুরায়রা কি ভালো লাগবে? এটা কি আপনি জানেন? এটা একজন বলেন তো, কমেন্টস এ বলেন। আবু হুরায়রার কি ভালো লাগবে? এটা জানেন কিনা? আবু হুরায়রার একটা জিনিস ভালো লাগবে। সেই জিনিসটা হলো কি জানেন? কষ্টের গান। মানে বেদনার গান। বেদনের গান তার খুব ভালো লাগবে। সে বারবার শুনবে এবং না হয় হয়তোবা নিশা ভান করবে। কারণ ওইটা ভুলে থাকার জন্য। আমার কথা কিন্তু আপনারা বুঝবেন যে আবু হুরায়রা মানে সে এখন কি চাচ্ছে? এই যে এই গানগুলো তার মস্তিষ্কের একটা খোরাক হিসেবে কাজ করবে। আমি এটা একবার শিখাই দিলে আপনার thousands of মানে realistic খুবই, খুবই voices to use in দরকার। your content. হুম, দেখেন তার কাছে খুব ভালো লাগবে। একটু শোনেন, মনোযোগ দিয়ে শুনুন। আমার জীবনে আচ্ছা। এখন সাধারণত সাধারণত যেটা হয়, আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? সাধারণত যেটা হয় যে কষ্ট পেলে মানুষ কষ্টের দিকে আরো বারবার এটা সে ফিরে যায়। এখন এই মিস্টার আবু হুরায়রা কি করবে ঘটনাটা? দেখেন, সে এই গানগুলো শুনবে। তার মন চাচ্ছে শুনতে। মন চাচ্ছে শুনতে, সে শুনবে। সে ওখান থেকে আপাতত বের হওয়া দরকার নাই। এখন সে নেগেটিভ ভাববে কয়েক মিনিট,
5 মিনিট একদম। কারণ সে যদি হঠাৎ ব্রেইনকে ফোর্স করে, ব্রেইন কিন্তু এখানে তাকে আবার গভীর জায়গায় নিয়ে যাবে। শুনবে, খুব মজা করে শুনবে, কান্না করতে হয় কান্না করবে, কষ্ট জাগে কষ্ট ফিল করবে, হাউমা করে কাঁদতে চায় কাঁদবে, কোনো সমস্যা নাই। এইটা ৫ মিনিট। এরপরে সে কি করবে? ওই জায়গা থেকে সাথে, সাথে জোর করে কি? আনন্দের গান শুনতে হবে। রবীন্দ্রনাথ সঙ্গীত, আনন্দ, আনন্দ, হ্যাঁ? এরপরে প্রয়োজন হয় হিন্দি ছবির গান শুনতে হবে। এই হিন্দি ছবির গান শুনতে হবে কি? আপনার শুনতে মন চাবে না, তারপরে কি জোর করে শুনতে হবে। আমি এক্সাম্পলটা দিলাম কেন জানেন? আমাদের জীবনে যা কিছু আসুক নেগেটিভ, এটা কিছু সময় দেন। এরপরে আবার কি? ওইটা জায়গায় আপনারা নতুন কিছু ভাবনা, চিন্তা আপনি নিয়ে আসেন। যদি ওই নেগেটিভ চিন্তা আপনি তাৎক্ষণিকভাবে রোধ করতে চান, আপনার বারবার চলে আসবে। কিন্তু এইটাকে একটা ফরমেটে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে ১। এরপরে হচ্ছে কি? যখনই নেগেটিভ চিন্তা আসবে, তখন আপনার ইতিবাচক মনোভাব দিয়ে তাকে অকেজো করে ফেলবেন। নিউট্রালাইজ করে দিতে পারবেন। অকেজো। এইটা একটা প্রক্রিয়া। নেগেটিভ চিন্তা আসছে, মানে হতাশা, ব্যর্থতা অনেক কিছু আসছে। আসুক সমস্যা নাই। আপনি ওই জায়গাটায় আপনার পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে। আমাদের সমস্যা কি জানেন? আমরা জানি না সেখান থেকে কিভাবে বের হতে হয়। পজিটিভ চিন্তা করবেন। নেগেটিভ চিন্তা বারবার আসলে কি করবেন? ডিলেট, ডিলেট, বাতিল, বাতিল বলবেন। ২ নাম্বার যে পয়েন্ট, যে মাইন্ড ভাইরাস থেকে আপনি কিভাবে বের হয়ে পজিটিভ মাইন্ড করবেন, চিন্তার চ্যানেল পাল্টে দিন। রেডিও, টিভির চ্যানেল পাল্টানোর সাথে, সাথে যেমন ভিন্ন ধরনের অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়, তেমনি নেতিবাচক বা ক্ষতিকারক ভাবনা আসতে শুরু করলেই ভাবনার গতিপথ পাল্টে দিন। ঘরে বসে থাকলে জানালা দিয়ে বাইরে তাকাতে হবে। দেখুন বাইরে কি হচ্ছে? জানালার ধারে কি কোনো গাছ আছে কিনা? গাছে কোন কাঠঠোকরা গর্ত করার চেষ্টা করছে কিনা? কোনো টুনটুনি দম্পতি কি পিঠা তৈরির ব্যাপারে শলা পরামর্শ করছে কিনা? বা কোনো পাখি কি নিরে ফিরে বাচ্চাদের মুখে অন্ন তুলে দিচ্ছে কিনা? এর যেকোনো একটির দিকে গভীরভাবে মনোযোগ দিন। সবুজ পাতার দিকে, ফুলের দিকে মনোযোগ দিন। বাইরে তাকালে আপনি তাকান চারপাশে, প্রত্যেকের মুখের দিকে তাকান, পোশাকের দিকে তাকান। এমন কাউকে অবশ্যই পেয়ে যাবেন যার অবস্থা আপনার চেয়েও করুণ। আপনার ভিতরে প্রচন্ড ডিপ্রেশন কাজ করতেছে, হতাশা। আপনি রাস্তায় বের হয়ে যান। দেখবেন যে আপনার চেয়ে বহুত মানুষ আছে যারা আপনার চেয়ে কি বিধ্বস্ত হয়েছে। এটা হচ্ছে ২ নাম্বার, যে আপনার চিন্তার চ্যানেলটা পাল্টে দিতে হবে। তাহলে ৩ নাম্বারটা হচ্ছে কি? চিন্তার সরি, চিন্তা ও অনুভূতি প্রকাশ করুন। চিন্তা এবং অনুভূতি কি? বিশিষ্ট মার্কিন শল্য চিকিৎসক ও রোগ নিরাময়ের মনোশক্তি ব্যবহার প্রবক্তা ডক্টর বার্নি সিগেল বলেছেন, অপ্রীতিকর অনুভূতি সহ আপনার অনুভূতিগুলো পুরোপুরি প্রকাশ করে ফেলা উচিত। প্রকাশিত হলে আপনার উপর এগুলোর প্রভাব নষ্ট হয়ে যাবে। আমার একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলা হচ্ছে আপনার জীবনে যা কিছু ঘটুক সবকিছু কি কাগজ কলমে লিখতে থাকেন, লিখতে থাকেন, লিখতে থাকেন, লিখতে থাকেন, লিখতে থাকেন। ২ দিন ৩ দিন যা আছে, যত ঘটনা আছে লিখতে থাকেন। মনোযোগ দিয়ে লেখেন। লাইন বাই লাইন লেখেন। এরপরে কি করেন? এরপরে হচ্ছে কি? ওই কাগজগুলো এক জায়গায় জড়ো করে মেজের কাঠি দিয়ে কি করবেন? মেজের কাঠিতে মানে ধরিয়ে দিবেন। দাউ, দাউ করে আগুন জ্বলতে থাকবে। এবার কি করেন? এবার আপনি কি সেখানে একদম পানি মেরে দেন। হতাশা, দুশ্চিন্তা একদম, একদম চলে যাবে। একদম নেগেটিভ একদম ধুয়ে মুছে চলে যাবে। এইটা নিয়ে অনেক ঘটনা আছে, সময় পেলে বলব। তো এই যে আমরা সাধারণত নেতিবাচক বা কুচিন্তার ৯০ ভাগ কখনো প্রকাশ করতে পারি না। কারণ একটাই, লোকে শুনলে কি বলবে? অথচ চিন্তা প্রকাশ মনকে হালকা করে। প্রকাশ যত তীব্র হয়, মন তত হালকা হয়ে ওঠে। আপনি একজনকে বলেন, যেমন দুঃখ পেলে কেউ আত্মচিৎকার দিয়ে কাঁদতে পারেন, তাহলে তিনি সহজে সে দুঃখ কাটিয়ে উঠতে পারেন। আর যিনি কাঁদতে পারেন না, তিনি সহজে দুঃখ ভুলতে পারেন না। এটা হচ্ছে ৩ নম্বর পয়েন্ট। ৪ নম্বর পয়েন্টটা হচ্ছে কি?
ভাবনাগুলো লিখুন। একটু আগে যেটা বলছিলাম, ভাবনাগুলো যদি প্রকাশ করতে না পারেন তাহলে সেগুলোকে লিখে কাগজে পুড়িয়ে ফেলুন। একটা নীরব কক্ষে বসে লেখা শুরু করুন। আপনার শান্তি, অশান্তি, দুঃখ, কষ্ট, অপরাধবোধ, ঘৃণা, ঈর্ষা, লোভ, লালসা, যন্ত্রণা সবকিছু লিখুন। কাউকে গালিগালাজ করতে চাইলে অশ্লীলভাবে তাও লিখে ফেলুন। মনে যা চায় একেবারে ১৪ গোষ্ঠী উদ্ধার করে গালিগালাজ পর্যন্ত লেখেন। কোন সমস্যা নাই। আর সবথেকে ভালো কি জানেন? একদম খোলা মাঠ, চারদিকে কোন মানুষজন নাই। ২-১ কিলোমিটারের ভিতরে সেই মাঠের মাঝখানে গিয়ে আকাশের দিকে তাকিয়ে আপনি আচ্ছা মতো বকাবাজি করলেন। ঠিক আছে? একদম। এইটা হলে সবথেকে ভালো হয়। কারণ এইটা আপনার ভিতরে রাগ, ক্ষোভ, অভিমান এগুলোকে প্রকাশ করতে হবে। তো ৫ মিনিট, ১০ মিনিট, ০.৫ ঘন্টা, ১ ঘন্টা, ২ ঘন্টা আপনি ওই যে লেখার কথা বলছিলাম সেটা লিখতেই থাকুন, লিখতে থাকুন। লেখার সাথে, সাথে ক্ষতিকর চিন্তাগুলো পরিণত কতগুলো লিখিত অক্ষরে এবার এতক্ষণ যা লিখছেন সেই কাগজগুলো টুকরো, টুকরো করে একটা টিনের কোটা আগুনে পুড়িয়ে ছাই করে ফেলুন। কাগজের লেখাগুলো পড়ার সাথে, সাথে অনুভব করুন আপনার সকল ক্ষতিকর চিন্তা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তবে খেয়াল রাখবেন কি লিখছেন তা লিখে ফেলার পর আর কখনো পড়া যাবে না। আপনি আবার লিখলেন যে আমি আবার একটু দেখি। না এটা করা যাবে না। লেখা ঠিক হোক বা না হোক, লিখেছেন সেটাই থাকুক। যদি আপনি লেখাগুলো পড়েন তাহলে আপনার পুরো শ্রমই কিন্তু আবার বৃথা হয়ে যাবে। কারণ আপনি মন থেকে বের করে দিতে চাচ্ছিলেন তা আবার পুনরায় চোখের মধ্য দিয়ে মস্তিষ্কে আবার প্রবেশ করালেন। এভাবে টানা কিছুদিন চর্চা করলে দেখবেন আপনার নেগেটিভ আবেগগুলো একদম 0 পয়েন্টে চলে আসছে। এই যে মনের ভাইরাস দূর করা দরকার। আপনারা মনের ভাইরাস কখনো রাখবেন না। মনের ভাইরাস রাখলে অসুস্থ হয়ে পড়বেন, হার্ট অ্যাটাক করবেন, কিডনি, লিভার, অগ্ন্যাশয় এগুলো নষ্ট হয়ে যাবে। কারো সাথে কষ্ট আছে, রাগ আছে, ক্ষোভ আছে, হয় তার কাছে মাপ চেয়ে নিন অথবা তার কাছে গিয়ে ক্ষমা অবশ্যই চাবেন। তা না হইলে কি নীরবে আল্লাহর কাছে বলেন যে, "আল্লাহ আমার প্রতি জুলুম করছে, আমি করেছি আমাকে মাফ করে দাও।" ভিতরে রাইখেন না। আলহামদুলিল্লাহ আমি এত ভালো থাকি কিভাবে জানেন? আমাকে অনেকে বলে, "স্যার এত ভালো থাকেন কিভাবে?" এই রহস্য হলো এই জায়গাটায়। আমি মনের ভিতরে কিছু রাখি না। আমার ফ্যামিলি জানে, আশপাশের মানুষগুলো আছে। সবাই জানে। একদম মুক্ত মনের মানুষ। মানে কোন জিনিস নিয়ে আমি ঘুমাইতে যাই না। আপনারা এখানে অনেক আছেন, আমার চেয়ে জ্ঞানী মানুষ। তারা অনেক কিছু নিয়ে ঘুমাইতে যান। না, ঘুমাতে যাওয়া যাবে না। তাহলে আশা করি আজকের সাপ্তাহিক এই ইনফরমেশন গুলো আপনার কাজে লাগবে। চলুন এবার আমরা একটু ব্যবসায়িক বিষয় নিয়ে আলোচনা করি, হ্যাঁ? তো বলছিলাম যে আয়ের সহজ পথ, বিক্রান্স বাংলাদেশে আর্থিক উন্নয়নের নতুন সম্ভাবনা। এই যে বিক্রান্স আর্থিক উন্নয়নের ব্যাপক একটা সম্ভাবনা এটা তৈরি হয়েছে এবং আজকে থেকে আল্লাহর উপর ভরসা করে আমরা ঘোষণা করতে চাচ্ছি এবং ঘোষণা করছি বাংলাদেশে একমাত্র মার্কেটিং কোম্পানি, একমাত্র ভালো থাকার কোম্পানি, একমাত্র বাংলাদেশে আপনাকে নিয়ে ভাবার কোম্পানি, আপনার অগ্রগতি লাভ করার এমন একটি সিস্টেম, সে সিস্টেম নাম হলো বিক্রান্স বিজনেস যেখানে এসে মানুষ ভালো থাকে। এবং বাংলাদেশের সেরা সিস্টেম, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য সেরা একটা সিস্টেম ১ম ডেভেলপ হয়েছে। আর এটা করেছে বিক্রান্স বিজনেস। অনন্য একটি সিস্টেম, অনন্য একটি যাত্রা শুরু হয়েছে বাংলাদেশে। এবং আপনাকে আমি নির্দ্বিধায় বলতে পারি, আপনার সাথে আমি চ্যালেঞ্জ রাখতে পারি যে বাংলাদেশে বিগত দিনে, বর্তমান সময়, আগামীরটা আল্লাহ ভালো জানে। এখন পর্যন্ত এই রকম স্বচ্ছ জবাবদিহিমূলক বিনিয়োগবিহীন পুঁজি ছাড়া রুজি হওয়ার বিজনেস কোথাও নেই। একমাত্র বিক্রান্সের মাধ্যমে এটা সম্ভব হয়েছে। যেখানে আপনি সম্পূর্ণ স্বাধীনভাবে, সম্পূর্ণ চিন্তা ভাবনাবিহীন, সম্পূর্ণ বিনিয়োগবিহীন ৳২ লস না দিয়ে আপনার মেধা, শ্রম কাজে লাগিয়ে অল্প সময়ে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার একটা কোম্পানি, একটা সিস্টেম, ডিসেন্ট্রালাইজড বিজনেস, এইটার নাম বিক্রান্স বিজনেস। চাপা মারলে তো হবে না।
গল্প দিলে তো হবে না, গলাবাজি করলে তো হবে না। যে বা যারা আপনাকে বলুক, আমার কোম্পানি এটা, আমার কোম্পানি ওটা, আমাদের মার্কেটিং প্ল্যান বই আছে, আমাদের সিস্টেম আছে, অডিও আছে, পুরো সিস্টেম আপনি এনালাইজ করে আপনার বিবেকের কাছে আপনি নির্ণয় করবেন সেরা জায়গাটা কার অবস্থান দেয়া দরকার। বাংলাদেশে অনেক কোম্পানি আছে যেখানে আপনি ১০,০০০, ২০,০০০ টাকা দিয়ে জয়েন করবেন, ঠিক আছে, ৫,০০০, ২,০০০ টাকা দিয়ে জয়েন করাবেন। এটা হচ্ছে আপনার কি কানে বড়শি লাগালো। এরপরে হচ্ছে কি আরো অন্যান্য মানুষের কাছ থেকে টাকা নিয়ে কোম্পানিতে জমা দিলে কোম্পানির মালিক আপনাকে ফুলের মালা দিবে, করতালি দিবে এবং সেলিব্রেশন দিবে। বাটপারি কত প্রকার কি, কি? কোম্পানি ৩ মাস ৪ মাস হয়েছে মার্কেটে আসছে। ৪ টা গাড়ি দেয়। অর্থাৎ লোকরে দেখায় যে আমার কোম্পানি মানুষকে গাড়ি দিচ্ছে, এটা দিচ্ছে, ওইটা দিচ্ছে। এ টোটালি কি ধান্দাবাজি। আপনি যদি বিবেকবান মানুষ হন, আপনি যদি বিচক্ষণ মানুষ হন, এরকম বাংলাদেশে বহুত কিছু দেখেছেন। বিক্রান সে জায়গা থেকে সম্পূর্ণ মুক্ত। এখানে কাউকে কোনো রকম ভুল বোঝানোর সুযোগ নেই। কারণ আমাদের প্রতিটা প্রোগ্রাম রেকর্ডেড, এইগুলো অনলাইনে আমরা সাথে, সাথে সাবমিট করে দিচ্ছি। এই কথাগুলো থেকে যাবে, ভবিষ্যতে আপনার এই কথাগুলো মিলাবেন। আমাদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য সৎ। নিয়ত কি? সৎ। কোনো ব্যক্তি যদি আমাদের উদ্দেশ্যের ভিতরে কিঞ্চিৎ পরিমাণ ভুল ধরিয়ে দিতে পারে, তাকে আমরা পুরস্কৃত করব। আমরা মানুষের জন্য কাজ করব। বাংলাদেশে অসংখ্য নারী পুরুষ রয়েছে যারা বাড়িতে বসে বা তার মফস্বলে থেকে, তার অবস্থানে থেকে চাকরি করুক, ব্যবসা করুক, সেই জায়গা থেকে সে যেন উঠে আসতে পারে, আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। এমন একটা সিস্টেম বিক্রাঞ্চ বিজনেস। আগামী ১ থেকে ১.৫ বছর পরে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি এরকম সিস্টেম শুধু বাংলাদেশ না, সারা ওয়ার্লডে আপনি খুঁজে পাবেন না। শুনছেন কার কাছে? কার কাছে শুনেছেন? ৫০০ সরি ৳৭৫০ দিয়ে একটা প্রোডাক্ট ক্রয় করব, যে প্রোডাক্ট কাজ করবে। একটা প্রোডাক্ট কিনে লক্ষ টাকা না কোটি টাকার বিজনেস দাঁড় করানো যায়। এটা বিক্রাঞ্চের মাধ্যমে সম্ভব হয়েছে। এই বিক্রাঞ্চ সিস্টেমের মাধ্যমে এটা সম্ভব হয়েছে। এখানে সম্পূর্ণ স্বাধীন, সম্পন্ন মুক্তভাবে আপনি বিজনেসটা করতে পারবেন, যেটা বাংলাদেশে কোথাও আপনি পারবেন না। এই বিজনেসটা সবাই করার যোগ্যতা রাখে। মসজিদের ইমাম সাহেব মাসে বেতন পায় ৪,০০০, ৫,০০০ টাকা দিয়ে। এখন ওই ব্যক্তিকে যদি ৫,০০০ টাকার প্ল্যান বানানোর কথা বলা হয় যে ৫,০০০ টাকা দিয়ে জয়েন করতে হবে, এই প্রোডাক্ট নিতে হবে, সেই প্রোডাক্ট নিতে হবে। বেচারা কি করবে? বাসায় বাজার করবে, বাচ্চা-কাচ্চার টিউশন ফি দিবে, বাবা-মাকে দিবে, না কোম্পানিতে জয়েন করবে। কিন্তু আপনারা বলেন ৳৭৫০ দিয়ে প্রোডাক্ট কিনার ক্ষমতা বাংলাদেশে কার নাই? একজন স্টুডেন্টের আছে, একজন গৃহিণীর আছে, একজন ব্যবসায়ীর আছে, একজন বাবার আছে, একজন মায়ের আছে, সবার। প্রয়োজনীয় একটা প্রোডাক্ট নিয়ে আমাদের ব্যবসাটা শুরু করা যায়। এইটা কনসেপ্টটা আগে ক্লিয়ার হন। এখন এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার পরের ঘটনাটা কি ঘটবে? হ্যাঁ, আমি একটা প্রোডাক্ট কিনে ব্যবসাটা আজকে যেমন আপনারা যারা আছেন সবাই কিন্তু একটা প্রোডাক্ট কিনে ব্যবসাটা শুরু করেছেন। আমি আপনাকে এই কথাও বলব সাথে, সাথে আজ এবং ভবিষ্যতে আপনি আর প্রোডাক্ট কিনেন না। যদি মার্কেটে প্রোডাক্টের দরকার হয় আপনার, আপনি কিনেন। আপনি আগে ব্যবসাটা বুঝেন। আগে ব্যবসাটা বুঝেন, পরে ব্যবসাটা করেন। আপনার ইনকাম বর্তমানে সহজ। আমি কথাটা কেন বলছি দেখেন, আপনার জন্য এবং আশপাশে যতগুলো মানুষ আছে, বর্তমান যে সিচুয়েশন এ আছে বাংলাদেশ, সোনার বাংলাদেশ, হাইহার বাংলাদেশ শুরু হয়ে গেছে। আজকে ব্যাংকে টাকা রাখতে মানুষ ভয় পাচ্ছে। তাহলে বুঝেন যে কোথায় আছি আমরা। ওই যে বিদেশে একজন ব্যক্তি বলেছিল যে তলাবিহীন ঝুড়ি।
সেই পথে যাচ্ছে বাংলাদেশ। অগ্রগতি নাই। বিশ্বাস করেন ফাঁকা হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করুক। আমাদের দেশে ইনকাম করা কি সহজ? বলতে পারেন যে স্যার সহজ? একজন ব্যক্তি বলেন যে স্যার ইনকাম করা সহজ? একজন ব্যক্তি বলেন স্যার ইনকাম করা খুবই সহজ। ইনকাম করা সহজ না। কারণ আমাদের দেশে হাজার, হাজার না লক্ষ, লক্ষ বেকার যুবক আছে। চাকরির অবস্থান সীমিত। ১,০০,০০০ যুবক আছে ধরেন। সেখানে চাকরি হবে কত? ১০০ লোকের চাকরি হবে। সর্বোচ্চ এবং যার টাকা আছে, ক্ষমতা আছে সেই সমস্ত মানুষের চাকরি হয়। তার বাহিরে নাই। সরকার চাকরি আপনাকে দিবে। আপনার তো বেতন দিতে হবে। সরকার কোথা থেকে দিবে? তার যদি আউটপুট না আসে। গৃহিণী, আমাদের দেশে প্রচুর গৃহিণী রয়েছে। অর্ধেক নারী গৃহিণী রয়েছে। তারা কি করে? তারা কি করে? তার যদি ৳১০০ দরকার হয়, ৳৫০০ দরকার হয়, হাসব্যান্ডের কাছে চায়, না হয় সন্তানের কাছে চায়, না হয় মেয়ের কাছে চায়। তার তো ইনকাম নাই। মফস্বলে হয়তোবা একটা ছাগল, একটা মুরগি লালন-পালন করে, পাশের বাড়ির ভাবির কাছে, চাচির কাছে ৪ টা ডিম বিক্রি করলো। সেইভাবে ধীরে, ধীরে সে একটা লাউ বিক্রি করলো। এটা তো সবাই পারে না। এই নারীর ইনকামের জায়গা বাংলাদেশে নেই। অপশন নেই। এটাই সত্য, এটাই বাস্তব। আপনাকে বলব, আমাদের বিগ রানস নারীদের জন্য চমৎকার একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে এবং আলহামদুলিল্লাহ এই নারীদেরকে নিয়ে আমরা আগামী ২-১ দিনের ভিতরে কাজ শুরু করতে যাচ্ছি। সেখানে শুধু নারীদেরকে নিয়ে আমরা কাজ করব। কারণ আমার বোন, আমার পরিচিত অসংখ্য মানুষ আছে, আপনার পরিচিত অসংখ্য মানুষ আছে যারা আমাদের এই বিজনেসটা বাড়িতে বসে, বসে করতে পারবে। আজকের নারীরা কোথাও নিরাপদ না। কোনো অফিস, কোনো সেক্টরে নারীরা নিরাপদ না। ঘর থেকে নারীরা বের হলেই কি কেমন যেন একটা ভয় আতকে পুরুষ থাকে। এই নারীদেরকে নিয়ে আমরা কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ সেখানে স্টুডেন্ট আছে যারা লেখাপড়া খরচ যোগাতে কষ্ট হয়। এরপরে গৃহিণী রয়েছে। এখানে স্বামীর সাথে মন আ মন মালিন্য এরকম একটা তার সাথে একটা বনিবনা হচ্ছে না। তাদের একটা সুযোগ আমরা তৈরি করেছি। ছোট ব্যবসায়ী একজন ব্যবসা করে তার জন্য আমরা সুযোগ তৈরি করেছি। চাকরিজীবী একটা নির্দিষ্ট বেতন পায়। তার ইনকাম বাড়ছে না। আমরা তার জন্য ইনকামের সুযোগ তৈরি করেছি। ঋণগ্রস্ত ব্যক্তি, আমরা ঋণগ্রস্ত ব্যক্তিকে আশ্বস্ত করতেছি, আপনি কাজ শুরু করেন। প্ল্যানটা বুঝেন। সর্বোচ্চ ১ বছর আপনার কষ্ট করেন। ১ বছর পরে দেখবেন যে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। এই বিক্রান্স এর মাধ্যমে এটা সহজ হয়েছে। এই যে নিজের বলে বলছি না, এটা যে কি অসাধারণ একটা প্ল্যান। মানে আপনারা যত এই প্ল্যানের গভীরে যাবেন, আপনার তত ভালো লাগবে। আর এই প্ল্যানটা মূলত তৈরি হয়েছে একক কোনো চিন্তা ভাবনা না। আমরা আসলে আল্লাহর কাছে চাচ্ছিলাম যে, "হে আল্লাহ, এমন একটা সুযোগ আমাদেরকে দাও যেন পুরো জাতির অসংখ্য মানুষকে নিয়ে আমরা কাজ করতে পারি।" বাংলাদেশে অনেক জায়গায় অনেক কাজের সুযোগ আছে। কিন্তু সেখানে মানুষের টাকা লাগে, রূপ লাগে, যৌবন লাগে, কত কিছু লাগে। চাপাবাজি লাগে, মিথ্যা লাগে, ছলনা লাগে, কত কিছু লাগে। আমাদের কথা হচ্ছে যে আপনার মেধা, আপনার পরিশ্রম, আপনার ভিতরে যে যোগ্যতা আছে আর আমরা আপনাকে শিখাবো যে বিজনেসটা কিভাবে করে। এইভাবে কাজ করেন। টাকার অভাব থাকবে কেন? আল্লাহর বান্দা, আপনার টাকার অভাব থাকবে কেন? আপনার টাকার যদি অভাব থাকে তাহলে বুঝতে হবে তাহলে বুঝতে হবে যে আপনি কোনটা গ্রহণ করতে পারেন না। আপনি সবকিছু জানেন, সবকিছু বুঝেন। কিন্তু আপনি টাকাটা পকেটে আনতে হবে সেটা আপনি জানেন না। আমরা সেটা শিখাবো যে কিভাবে এটা সম্ভব। বাস্তবতা কি দেখেন বাংলাদেশের বাস্তবতা।
এই যে একজন বাবা, আপনার এখানে অনেক বাবা আছেন, অনেক বাবা আছেন। তার কি একটা ছেলে একটা মেয়ে আছে অথবা মেয়ে এবং ছেলে আছে। ২ টা ছেলে ২ টা মেয়ে বা ৪ টা মেয়ে ৩ টা মেয়ে, একটা ছেলে, ছেলেটা ছোট। এখন এই যে ভদ্রলোক, এই যে বেচারা চাকরি করুক, ব্যবসা করুক, যা কিছু করুক, তার ইনকামটা কিন্তু সীমিত। ক্রমান্বয়ে খরচ বাড়তেছে। বাচ্চার টিউশন ফি দিতে হচ্ছে। এই যে ছোট এই যে দেখেন প্রত্যেকটা মানুষের কি ভিতরে একটা হতাশা। দেখেন দ্রব্য মূল্যর দাম বৃদ্ধি পাচ্ছে ক্রমান্বয়ে। ঋণের বোঝা বাড়তেছে। পারিবারিক দায়িত্ব আরো বাড়তেছে। সন্তানের শিক্ষা, চিকিৎসা এগুলো কোথা থেকে মিটে বলেন? আজকে আপনি ৳৩০,০০০ ৳২০,০০০, ৳৩০,০০০ ইনকাম করছেন, চলছেন। কিন্তু বর্তমানে এই অর্থটুকু দিয়ে চলাটা কঠিন। ধরেন যে ধনী তার চিন্তা ভাবনা ভিন্ন, কিন্তু যারা মধ্যবিত্ত, তারপরে যারা দারিদ্রতার সীমার মাঝে আছে, তাদের অবস্থাটা কি হয়? কোনো কিছুই থেমে থাকবে না। কিন্তু ভিতরে, ভিতরে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এজন্য আমরা বলছি যে সমস্যা সবার আছে, কম হোক বেশি হোক। কিন্তু সমাধান সবার কাছে নেই। আমাদের কাছে সমাধান আছে। আমাদের সাথে বিজনেসটা করেন। আপনার সমস্যাটা থাকবে না। আমি বলব না যে বিশ্বাস করেন। বিশ্বাস মানে যেটা দেখা যায়, যেটা ধরা যায়, যেটা স্পর্শ করা যায়। আপনি আমাদের মার্কেটিং প্ল্যানটা দেখেন। এটা সম্ভব কিনা। তারপরে আপনি কাজ শুরু করুন। বিক্রান্স কি সুযোগ নিয়ে এসেছে? বিক্রান্স কি সুযোগ নিয়ে আসছে? আমাদের এখানে কোনো অফিস ভাড়া আপনাকে দিতে হবে না। কোনো কর্মচারী আপনাকে নিয়োগ দিতে হবে না। এখানে আলাদা কোনো ইনভেস্টের সুযোগ নেই বা করতে হবে না। ঘরে বসে যেখানে আছে সেখানে কাজ করেন। ডিজিটাল সিস্টেম, প্রযুক্তির মাধ্যমে একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে তাতেই এনাফ। বেরকানসে আপনি একটি প্রোডাক্ট ব্যবহার করলেই আপনি ব্যবসাটার অংশীদার হয়ে গেলেন। আপনারা তো সবাই ডিস্ট্রিবিউটর। এই বিষয়টা না বলি। যেহেতু ডিস্ট্রিবিউটর আপনার, সবাই ডিস্ট্রিবিউটর। তো ডিস্ট্রিবিউটর হয়েছেন, তো ডিস্ট্রিবিউটরের জায়গায় আমি বলব আপনার করণীয় কি? আপনি কি করবেন? আপনি এখন মানে কি কাজটা করতে হবে? এই বিক্রান্তের বিজনেসের জায়গায় যদি আপনি ডেভেলপ করতে চান, ইনকাম করতে চান, আপনার করণীয় কি? খুব সহজ, খুবই সাধারণ। দেখেন, ১ম কাজ হলো আপনার প্রোডাক্ট ব্যবহার করা। একটা প্রোডাক্ট নিয়েছেন, এটা ব্যবহার করেন অথবা কাউকে দেন। যেমন আমাদের খুব শীঘ্রই প্রোডাক্ট আসতেছে জেডকোয়া, এটা ব্যথার। এটা যত পুরাতন ব্যথা হোক, মাসল ব্যথা হোক, এরপরে জয়েন্টের ব্যথা হোক, হাড় ক্ষয়, অস্টিওআর্থাইটিস, এই যে আ খুব গভীরের কিছু ব্যথা আছে। হাঁটাচলা করতে সমস্যা, মাসলের সমস্যা, ব্যথা। শুধু কাটা-ছিঁড়া ব্যতীত যে ব্যথা আছে, এই প্রোডাক্ট আপনি একজনকে দেন। আপনি প্রোডাক্টটা একজনকে দেন এবং তাকে ব্যবহার করতে বলেন। আপনি যদি দেখেন যে প্রোডাক্টটা ভালো, যেমন অ্যালার্জির ওষুধ আছে। আমি গতকাল ২ জনকে দিয়েছি। গত পরশুদিন ২ জনকে দিয়েছি। আবার গতকাল ২ জনকে দিলাম। আমি আমার মার জন্য নিয়েছি। এটা গত ১ সপ্তাহ আগে আসছে আমাদের। আমাদের এজমার ঔষধ আছে। আমাদের বেশ কিছু ঔষধ আছে। প্রায় ১০-১২ টা প্রোডাক্ট আছে। খুবই, খুবই কার্যকর। ডায়াবেটিকস প্রোডাক্ট রয়েছে। ডায়াবেটিক প্রোডাক্ট তো পুরা হিট। যে ৩০-৩৫ ও যদি থাকে সেটা কন্ট্রোলে চলে আসতেছে। এখন এই যে গ্রাহক রিভিউ দিবে, ভালো রিভিউ দিবে যে প্রোডাক্টটা কাজ করে। আর এই ভালো রিভিউ আপনার ভিতর থেকে যদি আসে তখন আপনি নতুন কাস্টমার তৈরি করতে পারবেন। নতুন এবং স্থায়ী আয় বৃদ্ধি পাবে। তবে একটা কোম্পানির বিষয়টা কি জানেন? প্রোডাক্ট ভালো হতে হবে। কারণ ধোঁকাবাজি, প্রতারণা
এটা কোরআনে নিষেধ আছে। এইটা হলো পাপ। ধোঁকাবাজি মানে প্রতারণা এগুলো হলো পাপ। আপনার পাপ যেইগুলো জানেন ওইগুলো মেক্সিমাম মানে আপনার হিসাবে পাপ কিন্তু ধর্মীয় জায়গা থেকে বড়, বড় যে পাপগুলো রয়েছে ওই পাপের জায়গায় কি? ধোঁকাবাজি একটা, কথা দিয়ে কথা না রাখা, এরকমভাবে এই যে এই বিষয়গুলো আপনি খেয়াল করবেন। তো আমি যেটা বলছিলাম যে আমাদের যে প্রোডাক্ট গুলো, এই প্রোডাক্ট গুলো সম্পর্কে আগে আপনারা নিজেরা অবগত হন। এরপরে হচ্ছে কি? যে আপনার রেফারেল কাস্টমার। ধরেন বলছিলাম যে আমাদের ধরেন এখানে আ রাজশাহীর একজন টিচার মুসা খান। সে একজনকে ডায়াবেটিকস একটা প্রোডাক্ট দিতে পারে। এই ডায়াবেটিকস প্রোডাক্ট সে ৳১১০০ দিয়ে ক্রয় করবে, ৳১১৫০ দিয়ে। তাহলে যেহেতু মুসা খান আমাদের ডিস্ট্রিবিউটর, সে যদি প্রোডাক্ট প্যাকেজে কিনে, মুসা খানের প্রোডাক্টের দাম পড়বে ৳৫৫০। এখন ৳৫৫০ যখন মুসা খানের প্রোডাক্টের দাম পড়েছে, ৳১১৫০ সে গ্রাহকের কাছ থেকে নিয়েছে। তাহলে হিসাব কি বলছে? হিসাব যেটা বলছে, মুসা খানের কত টাকা লাভ থাকবে? ৳৫৫০ লাভ থাকবে। এখন মুসা খান যদি প্রতিদিন ২ টা প্রোডাক্ট বিক্রি করে, কয়টা? ২ টা প্রোডাক্ট বিক্রি করে। তাহলে মুসা খানের কিন্তু ৳১১৫০ ইনকাম আসছে। কথা কিন্তু একটু বুঝতে হবে। এখন এই যে ৳৫০ কমের কথা কেন বলছি? অনেক সময় দেখা যাবে ৳১১০০ দিয়েছে, বলতেছে ভাই ৳৫০ কম দেন। আমি এজন্য হিসাবটা এইভাবে বলেছি, হ্যাঁ? আপনি একটু বুঝে নিবেন। অনেকজন আছে যে আত্মীয় ৳৫০ কম দিতে চাচ্ছে। তা আসলে জোরাজুরি করা যায় না তো, যায়? যায় না। এজন্য আমি সেখানে একটা দাম ধরেছি। প্রতিটা প্রোডাক্টে যদি আপনার ৳৫০০ ও থাকে, প্রতিদিন ২ টা প্রোডাক্ট বিক্রি করলে ৳১,০০০। তাহলে মাসে কত? ৳৩০,০০০। তাহলে ১ম মাসে ৳৩০,০০০ হয়েছে। ২য় মাসে কিন্তু ৪৫,০০০ এ নিয়া যাবে। কিভাবে নিয়া যাবে? কারণ আপনি মাঠ পর্যায়ে আরো কাজ করবেন। আর ২য় মাসে পুরাতন গ্রাহক যারা আছে তাদের সাথে হাই হ্যালো কমিউনিকেশন রাখলেই কি ১ম মাসের প্রোডাক্টটা সেল হয়ে যাবে। আবার আপনাদের ভিতরে অনেকে আছে, না প্রোডাক্ট-টোডাক্ট বিক্রি করতে পারব না। সেইটাও ব্যবস্থা আছে। প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি শুধু টিম গঠন করেন। টিম গঠন করে ব্যবসাটা করেন। ৫ জন ব্যক্তিকে জয়েন করান, সমষ্টি ইনকামে চলে আসবেন। মানে কোনো না কোনোভাবে আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি যদি প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করতে না চান, কোনো সমস্যা নাই। আপনি টিম গঠন করে ইনকাম করেন। আপনার এলাকায় অনেক বেকার যুবক আছে। অনেক ব্যক্তি কাজ খুঁজতেছে। তাকে আপনি রেফারেল হিসেবে জয়েন করান আপনার টিমে। তো ওই ব্যক্তি প্রোডাক্ট বিক্রি করলে, কারণ ওই ব্যক্তির টাকা দরকার। সে ঋণগ্রস্ত, সে কিস্তি দিতে পারে না। মানে তার সংসার চলে না। সে তখন প্রতিদিন ২ টা না, সে ৫ টা বিক্রি করবে। আর ৫ টা বিক্রি করলে কি প্রতিদিন কি ৫ টা বিক্রি করলে আপনার আপনার কাছে ৳৭০০-৮০০ চলে আসবে। এরকমভাবে আপনি ১০ জন ব্যক্তিকে জয়েন করান। প্রতিদিন দেখবেন যে ৳১,০০০ র উপরে আপনার ইনকাম চলে আসছে। মাসে ৳৩০,০০০ ইনকাম চলে আসছে। অর্থাৎ আপনি যদি রেফার করেন কাউকে, ৳১৪০ পাচ্ছেন পার প্রোডাক্টে। একটা প্যাকেজ সেল হলে ৳১৪০ ইনকাম আসতেছে আপনার। আপনি বলতেছেন আমি প্রোডাক্ট বিক্রি করতে পারছি না। ঠিক আছে, আপনি রেফারেল সিস্টেমে কাজ করে আপনি ইনকাম করেন। বরঞ্চ সেই দিকে আরো ইনকাম বাড়বে। একজনকে বিজনেস শিখান। কিন্তু বিষয়টা এরকম না যে সারা জীবন বসে, বসে আমি থাকবো, কিছুই করব না, ইনকাম আমার আসবে না। কিছু করতে হবে। আর আমাদের এখানে ৫ জন ১০ জন ব্যক্তি জয়েন করানো খুব কঠিন কিছু না। ১ সপ্তাহ যদি কেউ কাজ করে, ১ সপ্তাহ, ১ সপ্তাহ কাজ করলে ২০ জন ব্যক্তিকে জয়েন করাতে পারবে। ২০ জন ব্যক্তি জয়েন করাতে পারবে। তাদেরকে আপনি বিজনেসটা শিখান। তাদেরকে বিজনেসটা শিখান। আপনার কাছে টাকা চলে আসবে। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনার দিতে চায়। এখন আপনি যদি না নিতে চান,
আসলে কাকে দোষ দিবেন আপনি? আপনি কাউকে দোষ দিতে পারবেন না। রেফারেল বিষয়টাকে আমরা একটু বুঝতে পারলাম যে রেফারেলটা কি? আপনি সরাসরি যিনি আছে তার কাছ থেকে ৳১৪০ আপনি পাবেন। সে যত প্রোডাক্ট আজ এবং আগামী দিন সেল করুক, যত প্রোডাক্ট সেখান থেকে আপনি এই কমিশনটা সবসময় পাবেন। আপনার অ্যাকাউন্টে জমা হতে থাকবে। আপনার আশেপাশে সুযোগ খুঁজছে হাজার মানুষ। একজন গৃহিণী, স্টুডেন্ট, চাকরিজীবী, বেকার, প্রবাসীর পরিবার কি বলবেন? আপনার কাজ শুধু মানুষকে সুযোগ দেখানো। আমি আশ্চর্য হয়ে যাই জানেন? মাঝে মানে আশ্চর্য হয়ে যায় কি জন্য? আসলে আমরা নিশ্চিত হতে পারি না। যেমন আজকে সারাদিন আপনার পরিবারে কিন্তু খরচ হয়েছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। পরিবারের সবাই খাবার খেয়েছে। তো খাবার যখন খেয়েছে খরচ হয়েছে না? তো খরচ হয়েছে পরিবারের সবাই মানে আপনার স্ত্রী, আপনি খাবার খেয়েছেন, খরচ হয়েছে। একবার ভেবেছেন আজকে কয় টাকা ইনকাম হয়েছে আপনার? আপনি যে নিশ্চিন্তে আছেন, আজকে কয় টাকা ইনকাম হয়েছে আপনার? আসলে বিদেশীরা এই চিন্তাটা করে, এই ভাবনাটা করে, যেটা সাধারণত বাঙালিরা করে না। আজকে একজন স্টুডেন্ট আপনার যে খরচ হলো, এই খরচটা কে মেটালো? আপনি চাকরিজীবী হতে পারেন, কিন্তু আজকে বেতনের বাহিরে কয় টাকা আসছে? বেকার, চাকরি খুঁজছে, প্রবাসী, ও খুব কষ্ট করছে। এই বিজনেসটা আপনি সবাইকে বলতে পারবেন। সবাইকে আপনি বিজনেসটা বলতে পারবেন। এমন একটা। তবে আপনাকে বলতে হবে। যদি আপনি না বলেন, কেউ আসবে না। বাংলাদেশে রাজনীতিবিদ যারা আছে, নির্বাচনের সময় তারা কি ঘুমায়? বিভিন্ন জায়গায় ছোট, ছোট পথসভা করে। কি বলে বলেন তো? আমি রাস্তা করব, আমি কালভার্ট করব, আমি এটা করব, সেটা করব, অনেক কিছু করব। এই প্রতিশ্রুতি দেয়। যখন এমপি মন্ত্রী হয়ে যায়, আর খবর নাই। আপনি যদি ভাবেন আমরা এমপি মন্ত্রীর মতো শুধু মানুষকে আশ্বাস দিছি, তাহলে আপনাকে বলবো, আপনি আগে বিজনেসটা বুঝেন। আপনি একজন স্টুডেন্টকে যখন বলবেন যে, "আপনি তো লেখাপড়া করেন। লেখাপড়ার পাশাপাশি অনলাইন আমি সুন্দর একটা কাজের ব্যবস্থা করি, যেখান থেকে তুমি ১০ থেকে ২০,০০০ টাকা অনায়াসে ইনকাম করতে পারবে।" তখন বলবে যে, সেটা কিভাবে?" আপনি তখন মার্কেটিং প্ল্যানটা বলেন। তাকে শুধু বলেন, "আমাদের নারীদের বেশ কিছু প্রোডাক্ট রয়েছে। নারীদের প্রোডাক্টের ভিতরে কি? শ্বেত-শুক্রা, জেট লিউকন, আশতিত, এটা মারাত্মক লেভেলের এই প্রোডাক্টগুলো নারীদের চলে এবং খুব শীঘ্রই চলে আসতেছে ক্রিম। মেয়েদের ন্যাচারাল খুব ভালো মানের ক্রিম আসতেছে। এই প্রোডাক্টগুলো নিয়ে নারীরা কাজ করবে। এই স্টুডেন্ট তার মায়ের হাঁটুতে ব্যথা। এই প্রোডাক্টটা তার মায়ের জন্য নিবে। তাকে বলেন যে, "আমাদের একটা ব্যথার ঔষধ আছে।" তখন বলবে যে, "তাহলে আমার মায়ের তো একটা ব্যথা আছে। আপনার এই ব্যথাটা আ সারবে?" বলে যে, "হ্যাঁ, এটা আপনার মাই আপনাকে ধন্যবাদ দেবে।" একজন স্টুডেন্টকে আপনি ব্যবসাটা বুঝান। একজন গৃহিণীকে আপনি বোঝান। এই যে আপনি যে প্রতিনিয়ত আপনার হাসব্যান্ডের কাছে টাকা-পয়সা চান, আপনার কাছে খারাপ লাগে না? তখন সে বলল যে, "ভাই কি করব? আমার কিছু করার আছে? কি করব?" আপনি তখন বলেন যে, "আমাদের ডায়াবেটিকস প্রোডাক্ট রয়েছে। এই প্রোডাক্ট গুলো গ্যারান্টি। আপনি একটা প্রোডাক্ট দিলে আপনার কাছে ৳৫০০ চলে আসবে।" তখন সে ভাববে যে তাহলে ২ জনকে যদি দিতে পারি। আপনি কি জানেন আমি কি বলব? আমার ম্যাডাম, সে আমাদের এই প্রোডাক্ট নিয়ে কাজ করে। মানে আমার মানে আমার ম্যাডামের মা, আমার শাশুড়ি, সেও কিন্তু এই প্রোডাক্ট নিয়ে কাজ করে। কারণ আমরা পারি না কাজ ছাড়া থাকতে। আমার সমস্যা আছে? আল্লাহ তো অভাব রাখে নাই। আমরা কেন কাজ করি? এটা বোঝা লাগবে।
এটাই আপনাদের বুঝতে হবে। আপনারা আপনার ওয়াইফকে বসায় আপনি খাওয়াচ্ছেন, আপনার মেয়েকে খাওয়াচ্ছেন। এই বিজনেসটা তাকে দেন। একটা আইডি কেটে তাকে বলেন যে, "তুমি এই বিজনেসটা করো।" আশ্চর্য! আমি আমি বুঝি না। আপনার ওয়াইফের কি পরিচিত আছে না? তার বান্ধবীর আছে না? তাকে দিয়ে বিজনেসটা আপনি করান। এটা একটা স্মার্ট বিজনেস। মানে আমাদের অবস্থা কি জানেন? আমাদের যদি কেউ কিছু করে দেয়, আমরা মনে করি যে এটা খুব ভালো, কি খুব ভালো। মুকেশ আম্বানির ওয়াইফ নিতা আম্বানি সে কাজ করে না। সে বড় কোম্পানি যেয়ে কনফারেন্স করতেছে। বাংলাদেশে বড় উদ্যোক্তা যারা আছে তারা কাজ করে না। মাসে আসলে এইটা হলো একটা প্র্যাকটিস। যে হ্যাঁ, আমি একটা প্রোডাক্ট সেল করলাম, একজন মানুষকে উপকার করলাম। আমি তাকে বিজনেসের সাথে নিয়ে আসলাম। তার উপকার করলাম। আমি একজন চাকরিজীবীকে সুযোগ দিতে পারি যে ভাই আপনি ২০-৩০ হাজার যা ইনকাম করেন, পাশাপাশি আর ১০,০০০ টাকা যদি ইনকাম হয়, সমস্যা কোথায়? আরে ভাই বলতে হবে তো। মানুষকে যদি আপনি না বলেন, মানুষ কি মানে ঈশ্বর ভগবান নাকি যে আপনারা খুঁইজা সে বলবে যে, "ভাই আপনার কাছে কি ব্যবসা আছে আমারে দেন?" বলতে হয়। না বললে হয় না। যারা বলে তারা মুক্তি পায়। তাদের কাছে টাকা পয়সা আসে। আপনি যদি চুপ মেরে থাকেন, এই চুপ মেরে সব জায়গায় থাকতে পারবেন না। মাছ বাজারে যাবেন, বড় মাছ কিনতে পারবেন না। মাছের সামনে দিয়ে ঘুরে দাম করে চলে আসবেন। সৎভাবে, হালালভাবে, বৈধভাবে আপনার কাজ করতে হবে। আমার ছোট ভাই লন্ডনে থাকে। ও একজন স্টুডেন্ট। সামনে পিএইচডি করছে। ও সেখানে যে পরিমাণ পরিশ্রম করে, ডিউটি করে, একটা হোটেলে কি কাজ করে। কেন সে ওখানে কি বসে থাকতে পারে না? পারে কিনা? তাহলে আপনার ঘরে একটা যুবক ছেলে আছে। তাহলে আপনি ওকে বলেন না যে তুমি এই ব্যবসাটা করো। খালেক সাহেব আপনার ছেলেকে বলেন না কেন যে এই ব্যবসাটা করো? আপনার বৌমাকে বলেন না কেন এই ব্যবসাটা করো? টাকা আল্লাহ তাআলা আপনার ঘরে এসে দিয়ে যাবে না। টাকা আনার জন্য আপনাকে সক্রিয় হতে হবে। আপনাকে পরিশ্রম করতে হবে। প্রত্যেকটা মানুষ যদি কর্মটা হয় তার অভাব থাকে না। আমরা কি ভাবি? আমরা ভাবি কি জানেন? আমাদের কেউ করে দিবে। আমরা হাত পাততে খুব অভ্যস্ত। হাত পাততে আমরা খুবই অভ্যস্ত। কো নো এটা হবে না। সবাইকে কাজে নামতে হবে। আল্লাহ তাআলা মানুষকে কষ্ট এবং পরিশ্রমী হিসেবে তার গঠনতান্ত্রিক দিয়েই পৃথিবীতে পাঠিয়েছে। আপনাকে কাজ করতে হবে। একজন বেকার তাকে বলেন এলাকাতে ঘুরতেছে, তাকে বলেন যে আমি একটা ব্যবসা দেই। তুমি আসো তোমার সাথে আমি কথা বলব। সে একটা প্রোডাক্ট নিয়ে কি ব্যবসা করবে না? একজন প্রবাসী, আপনার বন্ধু তাকে বলে যে সারা জীবন তুমি তো প্রবাসে কাটালে বউ বাচ্চা রেখে। আমাদের চমৎকার একটা ব্যবসা আছে তুমি এই ব্যবসাটা করো। কেন আমাদের এখান থেকে ১-২ লাখ টাকা ইনকাম করা যাবে না? বরঞ্চ স্থায়ী ইনকাম করা যাবে। মানুষকে আমাদের এই ব্যবসার সুযোগটাকে দেখাতে হবে। আপনি যত দেখাবেন, আপনার সম্ভাবনা তত বাড়বে। তত বাড়বে। কিন্তু যদি আপনি চুপ মেরে থাকেন, চুপ আপনি থাকতে পারবেন না। কেন থাকতে পারবেন না? কিছুদিন যাক না কেন? কিছুদিন যাক না কেন? আপনার ছেলের খরচ বাড়বে, মেয়ের খরচ বাড়বে, পরিবারের খরচ বাড়বে। তখন আপনি কি করেন? সেইটাই ভাবার বিষয়। হার্ট অ্যাটাক করে মারা যাবে। বুকের বাম সাইডে ব্যথা উঠবে। করতে টেনশন। টাকা না থাকলে কি হয় পুরুষের? মুখ আলুর ভর্তা হয়ে যায়। এত সুন্দর একটা বিজনেস বিক্রাঞ্চ গড়ে দিয়েছে। যে বা যারা বুঝবে সে সৌভাগ্যবান। আর যদি অ্যা মানি না বোঝেন, এই যে দেখেন আমাদের ৫০ জন ছিল। ৭ জন ব্যক্তি কিন্তু ক্লাস থেকে চলে গেছে। এই যে আমার কথার ধাক্কায়। এই কথার ধাক্কায়। আরো কিন্তু ২-১ জন যাবে প্রিপারেশন নিচ্ছে যে স্যার কি বলে? কিন্তু বিশ্বাস করেন ধনী, বিত্তশালী যারা তারা পুরো পরিবারের সবাই কাজ করে। বাংলাদেশে পিএসপি অ্যারাবিয়ান হর্স এই যে অ্যারাবিয়ান ঢেউটিন আছে, তার পিএসপি অনেক গাড়ি আছে। ওদের অনেক বড়। আ সুফি মিজানুর রহমান স্যারের।
তার অনেকগুলো ছেলে মাশাআল্লাহ। তো পরিবারের সবাই দেখেন ব্যবসায়ীর সাথে জড়িত। সবাই কর্মঠ। বাংলাদেশে গাজী গ্রুপ, হ্যাঁ? গাজী টিভি দেখেছেন না? সেই গ্রুপের আমার একটু পরিচিত আছে। সেখানে সবাই কাজ করে। ধনী যারা, বিত্তশালী যারা আছে ওরা সবাই ভালো ওরা কিন্তু খুব বুঝে। বুঝে না কারে জানেন? আমরা মধ্যবিত্ত যারা আছে আমরা বেশি বুঝি। এজন্য বেশি বোঝার কারণে আমাদের জীবনে টাকা পয়সা হয় না। আমার কথা বাদ দেন, আপনাদের কথা বলতেছি। আপনি মাইন্ড করেন না। কথা সত্য। কথা সত্য। আপনি কি করবেন? আপনি YouTube দেখবেন, আপনি Facebook চালাবেন। আপনি দিন শেষে আপনি খাতা কলম নিয়ে বসেন। আজকে আপনার ইনকাম কয় টাকা? আপনি দেখবেন যে আজকে ৳২,০০০ ৳৩,০০০ ইনকাম নাই আমার। কেমনে? কিভাবে চলে আমি বুঝি না। তো আমি আজকে থেকে আপনাদেরকে এই কথাটা বলি যে ঘরে না বসে মানুষের সাথে এই বিজনেস নিয়ে আলোচনা করেন। আলোচনা করলে কি হবে? বিশাল একটা সম্ভাবনা তৈরি হবে। বড় ধরনের একটা টিম ক্রিয়েট হবে। বড় ধরনের টিম ক্রিয়েট হইলে আমি আপনাদেরকে আরো কয়েক মিনিট আলোচনা করব। আমি বেশ কিছু পয়েন্ট আপনাদের জন্য তুলে রেখেছি। দেখেন, আপনার আমাদের যে এই বিজনেস আপনি রেফার করেছেন। সেই ব্যক্তি প্রোডাক্ট বিক্রি করেছে, সন্তুষ্ট হয়েছে, রিভিউ দিয়েছে। আবার নতুন কাস্টমার তৈরি হবে। কাস্টমার থেকে কাস্টমার কিন্তু তৈরি হবে। আচ্ছা, এবার আমি আপনাদেরকে বলব যে আপনার আশপাশে যে যারা সুযোগ খুঁজছে, আপনার কাজটা কি? তাদেরকে সুযোগটা দেয়া। ইয়েস আর নো? আমি সুযোগটা দিচ্ছি। এখন একজন ব্যক্তি যদি একজন ব্যক্তিকে সুযোগ দেয়, এই ব্যক্তি যখন একটা সময় হাজার, হাজার টাকা, লক্ষ টাকা ইনকাম করবে, আপনাকে কিন্তু ধন্যবাদ দিবে। যে না, আমি এই ব্যক্তির মাধ্যমে এই কাজটা করার সুযোগ পেয়েছি। এখন হয়তোবা আপনি ফিল করছেন না, বুঝতে পারছেন না। কিন্তু একটা সময় কিন্তু ওরা আপনাকে সম্মান করবে। খুবই, খুবই সম্মান করবে। আপনি একজন ব্যক্তিকে যখন সুযোগ দিচ্ছেন, আপনি কত টাকা পাচ্ছেন? এটা কিন্তু মুখ্য বিষয় না। ৳১৪০ পাচ্ছেন। একজন নতুন সদস্য যখন একটা প্রোডাক্ট নিয়ে জয়েন করছে। কিন্তু সে তো আজীবনের জন্য আমাদের এখানে সদস্য হয়ে গেল। মানে সে কি আজীবনের জন্য আমাদের এখানে সদস্য হয়ে গেল না? এখন সেই ব্যক্তি এই বিজনেসটা বুঝলে আপনার কি হবে? সফলতা আপনার তৈরি হবে। আপনার টিম বৃহৎ থেকে বৃহৎ হতে থাকবে। এখন আপনি যদি কাউকে রেফার না করেন, তাহলে আপনার টিম কি বড় হবে? কেউ এসে করে দিয়ে যাবে? না। আপনার টিম আপনাকে করতে হবে। অর্থাৎ এজন্য প্রচুর পরিমাণ রেফার করতে হবে। অর্থাৎ টিম গঠন করার জন্য আপনার বিজনেস সেন্টার ডেভেলপ করার জন্য, টিম গঠন করার জন্য প্রতিদিন আমি যদি ৫ জন ব্যক্তিকে বলি, আমি কনফার্ম ৩ জন ব্যক্তি জয়েন করবে। তাহলে আমি যদি ১ মাস কাজ করি, আমার ৯০ জন ব্যক্তি আমার জয়েন করবে। আমার ৯০ জন জয়েন করার পরে আমার নতুন ব্যক্তিদেরকে যদি জয়েন নাও করায়, ওদেরকে নিয়ে যদি আমি একটু মনিটরিং করি, তাহলে কিন্তু এখান থেকে লক্ষ, লক্ষ টাকা ইনকাম আসতে পারে। একদম মানে একদম সহজ হিসাবে আমি বলতেছি। দেখেন, কেন টিম বিল্ডিং এটা জরুরি? ছোট টিম ধীরে, ধীরে কি হবে? বড় টিম হবে। এরপরে বিশাল একটা নেটওয়ার্ক তৈরি হবে। বিশাল একটা দেখেন যেকোনো বৃহৎ কিছু ছোট দিয়ে তো কিন্তু হয়। আপনার টিম আজকে ২ জন, ৪ জন, ৫ জন, ধরেন ৫ জনের একটা টিম। এটা কিন্তু ছোট। এই ৫ জন ব্যক্তি যদি একই ভাবনা ভাবে, ২৫ জন ব্যক্তির কিন্তু একটা টিম হয়ে যাবে। এটা কিন্তু সবাই কিন্তু আপনার টিমে কাজ করতেছে। এরপরে ২৫ জন থেকে কি ১২৫ জন হবে, এটাই স্বাভাবিক। এরপরে দেখেন হাজার, হাজার মানুষ আপনার টিমে কিন্তু কাজ করবে। এখন আপনার কি করতে হবে? আপনার এই ছোট টিমটা গড়ে তুলতে হবে। আপনি তো ধনী হতে চান। আপনি একার পরিশ্রমে কি ধনী হতে পারবেন? একার পরিশ্রমে ধনী হওয়া খুবই, খুবই কঠিন। কিন্তু এই যে আমরা একটা কমিউনিটি তৈরি করেছি আমাদের যে টিমের সম্মিলিতভাবে পরিশ্রমের কারণে আপনি কিন্তু ক্ষুদ্র, ক্ষুদ্র ইনকাম একটা সময় বৃহৎ থেকে বৃহৎ ইনকাম তৈরি হবে। আচ্ছা, সমষ্টি ইনকাম। সমষ্টি ইনকাম সম্পর্কে কে জানেন একটু বলবেন আমাকে? আমি যদি একটু আপনাদেরকে ধরি কয়েকজন ব্যক্তিকে। সমষ্টি ইনকাম।
সমষ্টি ইনকামটা কি? এটা কি আপনারা জানেন? আচ্ছা, কমেন্ট সেকশন খোলা আছে। সমষ্টি ইনকামটা কি এটা কি জানেন? সমষ্টি ইনকাম হলো আপনার যদি ৫ জন ব্যক্তি জয়েনিং হয় তাহলে আপনাকে একটা পদবি দেয়া হবে ২০। এই ২০ এলার্ট যখন হলেন, টোটাল কোম্পানি যেখানেই বিক্রি হোক, টোটাল কোম্পানির যেখানেই বিক্রি হোক, সেই বিক্রি থেকে কোম্পানি ৳৩ একটা ফান্ড, এই ফান্ডের নাম হচ্ছে বিবিএফ, বিক্রাঞ্চ বিজনেস ফান্ড। এই নামগুলো আপনারা আমাদের মার্কেটিং প্ল্যানের বইতে পেয়ে যাবেন। এই বিবিএফ ফান্ডে যখন জমা হবে, এই জমা হওয়ার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টে আবার এই যে যারা বি-সেলার তাদের অ্যাকাউন্টে চলে আসবে। এটা যত পয়সাও যদি হয়, ওই পয়সা আপনার চলে আসবে। ধরেন একজন ব্যক্তি আমাদের এখানে বি-সেলার, আমি এটা বোঝাচ্ছি। আমাদের কোম্পানির ১০ টা প্রোডাক্ট সেল হয়েছে। তাহলে ৳৩০ আসবে কার কাছে? একজনের কাছে আসবে। আবার যদি ১০ জন থাকে, ৳৩ করে আসবে। এইভাবে কোম্পানির যত সেলস বাড়বে, এই যে ৫ জন ব্যক্তিকে যে আপনি সুযোগ দিয়েছেন, তার বিনিময়ে আপনি এই টাকা পেতেই থাকবেন, পেতেই থাকবেন। তবে যারা ৫ জন ওভার করেছেন, ২৫ জনের টার্গেট, অনেকের ২৫ জন হয়ে গেছে। এটাকে বলা হয় ২০ মাস্টার। আমাদের ২ টাই পদবি। ২০ মাস্টার। ২০ মাস্টার হলে বিবিএফ ফান্ডে জমা হবে ৳৭। ১০ টা প্রোডাক্ট ১০ টা প্রোডাক্ট থেকে ৳৭০ জমা হবে। যদি ধরেন একজন ব্যক্তি থাকে তাহলে ৳৭০ সেই নিয়ে যাবে। তার অ্যাকাউন্ট থেকে ঢুকে যাবে। যদি ২ জন থাকে তাহলে ৳৩৫ পাবে। এখন তো আমাদের ২০ মাস্টার কম। তারা কিন্তু পাচ্ছে। আপনারা দ্রুত গতিতে ২০ মাস্টার হয়ে যাবেন। এই মজাটা আপনারাও পাবেন। এইটা কি জানেন? এটা এমন একটা সুযোগ যে সারাদিন আপনার এমন কেউ বান্ধব, এমন কেউ নাই আপনাকে একদিনে ৫০ পয়সা দিয়ে গেছে। কেউ দেয় না। কিন্তু এই সিস্টেম আপনাকে সারা জীবনে দিবে। আপনার সন্তানকে দিবে। আপনার পরিবার উত্তরাধিকার সূত্রে যারা আছে তাদেরকে এটা দিতে থাকবে। তাহলে আমাদেরকে কি সমষ্টি ইনকামটা দরকার আছে না? কার, কার দরকার আছে? একটু বলি যে স্যার আমার দরকার আছে। যে স্যার আমার দরকার আছে। অর্থাৎ আপনি ৫ জন ব্যক্তিকে উম আমাদের এই সিস্টেমে যদি ৫ টা প্রোডাক্ট সেল হয় বা ৫ টা ব্যক্তি আপনি এখানে নিয়ে আসেন, তাহলে আপনি ২০ এলার্ট হয়ে যাবেন। এরপরে ২০ মাস্টার। যার দরকার আছে সে এই যে ২০ মাস্টার ২০ এলার্ট চলে আসবে। এটা একবার আপনি করতে পারলে এটা সারা জীবন আপনি এটা পাবেন। এটার জন্য আলাদা কিছুই দরকার নাই। আপনার অ্যাকাউন্টে এটা অটোমেটিক আপনার প্রবেশ করবে। আপনি যতটুক পাবেন ততটুক কোম্পানি আপনাকে দিবে, কোনো সমস্যা নেই। সেখানে রিপোর্ট আছে। কিন্তু এইটা ধীরে ধীরে বৃহৎ থেকে বৃহৎ হতে থাকবে ইনশাআল্লাহ। তো এটা সবাইকে আমি বলব। আর এই যে ৫ জন ব্যক্তিকে আপনি নিয়োগ দিলেন, এর সাথে সাথে কি ঘটবে? এর সাথে সাথে কিন্তু আপনার কিন্তু ৫ টা ধাপে আপনার কিন্তু জেনারেশন তৈরি করে ফেললেন। ৫ টা ধাপে জেনারেশন তৈরি হয়ে গেল। এবার ৫ টা জায়গা থেকে আমি আজকে আমি একটা আইডিতে ঢুকেছি। এটা মানে আগে আমি তো আসলে অবাক হয়ে গেছি। ওই আইডিতে ২৭১ চতুর্থ প্রজন্ম কাজ চলতেছে। সেই ব্যক্তি একজন ব্যক্তিকে নিয়োগ দিছে। কতজন ব্যক্তি? একজন। একজন ব্যক্তিকে নিয়োগ দিয়েছে তার টিমে ৯ টা ধাপে কাজ চলতেছে। আমি আসলে এটা নিয়ে ভাবলাম যে কি আশ্চর্য ঘটনাটা। এই যে আপনি যাদেরকে নিয়োগ দিচ্ছেন দেখবেন যে এদের ভেতর থেকে বিশাল টিম তৈরি হয়ে যাবে। বিশাল টিম। লিভারেজ ইনকাম প্রকৃতির একটা শক্তি। মানে সমষ্টি ইনকামটার সাথে সাথে অটোমেটিক কিন্তু আমার প্রজন্ম ইনকামটা তৈরি হচ্ছে। মানে এইটা নিয়ে আপনার মানে ভাবা দরকার না। আমাকে সেদিন একজন রাত্রে ফোন দিয়ে বলতেছে কি, "স্যার, টিমে তো প্রচুর লোক আসে।" মাহবুব সাহেব সেই লোক। বুঝছেন? বলতেছে প্রচুর লোক আসে।
মানে আমাকে হিসাব দেখালো। যেমন ৫ হইলে ৫ এর পরে ডুপ্লিকেট হলে ২৫, ২৫ থেকে ১২৫ তারপরে ৬২৬, ৩১২৫, ১৫,৬২৫, হ্যাঁ? এইভাবে তো সে তো মানে এটা হিসাব করছে। তো অনেক লোক। আমি তারে একটা প্রশ্ন করছি। আপনি যে এত বিশাল ডিস্ট্রিবিউটর দেখেন, আপনি জয়েন করাইছেন কয়জন? কয় ১ জন। তা আপনার ওইটা চিন্তা করতে হবে কেন? আপনার নিচে কি হচ্ছে না হচ্ছে ওইগুলো নিয়ে আপনার চিন্তা করা দরকার কি? আমাদের সমস্যাটা কোথায় বলেন তো? খালেক সাহেব সমস্যাটা কিন্তু এইখানেই। মানে যেইটা বলা হচ্ছে সেইটা না করে ধরেন সেনাবাহিনীতে বিশে বেশ কিছু নিয়ম আছে। একটা হচ্ছে কমান্ডার যখন বলবে যে ফায়ার, আপনাকে ফায়ার করতে হবে। এটা একদম শুরু থেকেই ওদের ট্রেনিং এর ভিতরে বলা। এখন এক সৈনিক খুব বেশি বুঝে। মানে এমন বোঝা বুঝে মানে তার চেয়ে মহাপণ্ডিত আর কেউ নাই। একটা যুদ্ধে কমান্ডার নির্দেশ দিছে। মানে শত্রুরা কাছাকাছি চলে আসতেছিল। বলতেছে ফায়ার। তো সবাই ফায়ার করছে। সেই ফায়ারের কারণে ওরা পিছে চলে গেছে। এখন এই বেক্কেল কমান্ডার কাছে গিয়ে বলতেছে, "স্যার ফায়ার করলে যদি মারা যায়, মারা গেলে আশপাশে তো হসপিটাল নাই। একটু বুঝবেন আমার কথা কিন্তু ফিলটা বুঝবেন। অনেক দূরে হসপিটাল।" মানে একটার পর একটা প্রশ্ন। কমান্ডারের কাছে রাইফেল ছিল মানে পিস্তল। বিরক্ত হয়ে ঠাস করে কি ওর কপালে দাম করে কি মেরে দেওয়ার প্রিপারেশন নিছে, মারে নাই। তখন ওই সৈনিক আঁতকে উঠছে। পরবর্তীতে ক্যাম্পে নেয়ার পরে ওরে আচ্ছা মতো পিছনে বেঁধে, এটা কিন্তু বাস্তব ঘটনা বলতেছি আপনাকে। এটা যুদ্ধের ঘটনা। ওরে আচ্ছা মতো রাইফেল দিয়ে পিটান। এবার আসেন এই গল্পটার আমি কিভাবে নিয়েছি। এখন আপনাকে বলা হয়েছে যে আপনি বিক্রান্সে একটা প্রোডাক্ট নিয়ে জয়েন করেন। জয়েন করার পরে ট্রেনিং গ্রহণ করেন। আর বিশ্বাস করেন যে আপনি আপনার জীবন যুদ্ধে জয়ী হবেন। কি করতে হবে? আপনি ৫ জন ১০ জন আপনি টিম গঠন করেন, ওদেরকে ডুপ্লিকেশন শিখান। এইটা। এখন আপনি সেটা না করে আপনি কি করতেছেন? কি হবে? বাচ্চা কয়টা হবে? বাচ্চার কালার কি হবে? যেমন আমাদের বাসায় পার্সিয়ান বিড়াল আছে। বিড়ালের বাচ্চা হওয়ার আগে খুব এক্সাইটেড আমার ম্যাডাম, তারপরে আমার বড় মেয়ে। খুব কয়টা বাচ্চা হবে? তারা অলরেডি ভাগ বটার শুরু করে দিছে। বিড়ালে তো অনেকগুলো বাচ্চা হয়। ৫ টা হবে। না বলতেছে ৪ টা হবে। কোন বান্ধবীরে কোনটা দিবে? তার সাথে গল্প, নাম পর্যন্ত সিলেক্ট। পার্সিয়ান বিড়াল তো খুব সুন্দর কিউট। মানে সব প্রিপারেশন। মানে খুব আনন্দ। এখন বাচ্চা এখন মানে এটা কি? পরে বাচ্চা ডেলিভারি হয়েছে ৩ টা। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই গল্পটা কখন? এই গল্পটা হচ্ছে যখন বাচ্চা ফোটে নাই। মানে বাচ্চা গর্ভে আসে নাই তার আগেই গল্প। আমি আপনাকে বলব, গল্প ভালো, সবকিছু ভালো। এটা আপনি পজিটিভলি ভাবে দেখেন না কেন? আপনি এইভাবে ভাবেন, আমি ৫ জন ব্যক্তিকে জয়েন করাবো, তারা ২৫ জন ব্যক্তি জয়েন করাবে। আমার কাছে টাকা আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে। সৈনিক এটা ভাবতে পারল না কেন? বস ফায়ার করতে বলছে, ফায়ার করব, যুদ্ধে জয়ী হব। এই ক্যাম্পে গিয়ে বেস ক্যাম্পে গিয়ে কি মদ খাবো, নাচাগানা করব। ও এটা কিন্তু ভাবতে পারে নাই। একইভাবে আমাদের জীবনে আমরা ভাবি, ভাবনা ভালো, খুবই ভাবনাকে আমি প্রচন্ড ভালোবাসি। আমি প্রচুর ভাবি। এই ভাবনাটা কেন পজিটিভ হয় না? নেগেটিভ কেন হয়? আপনি ভাবতেছেন কি জানেন? আমি যদি এই বিজনেসের কথা কাউকে বলি, কি ভাববে না আরে ভাই আপনি কি চুরি করার কথা বলছেন? আপনি কি রাজনীতির কথা বলছেন? আপনি ভালো একটা কথা বলেছেন যে, "ভাই একটা ইনকামের রাস্তা আছে। শুনেছেন কি? দারুণ একটা খবর। ঠিক আছে বিকেলে দেখা করব আপনার সাথে। আলাপ করব।" মাঠে বসে আলাপ করে জয়েন করাবেন। ভাই বিকাশে ৳৭৫৫ থাকলে এখনই আপনার জয়েন করায় দেই দেন। আজকে রাত্রে থেকে ট্রেনিং শুরু করবেন।
এই যে এই ভাবনাটা এইভাবে আসে না কেন? এইভাবে আসতে হবে। তাহলে ঘটনাটা ঘটবে। দেখেন ছোট কাজের ধারাবাহিকতা বড়, বড় ফলাফল নিয়ে আসে। আপনি বৃহৎ যদি অ্যা ফলাফল চান তাহলে ছোট কাজ করতে হবে। যেমন ১০০% কাজ হলে আমাদের এখানে ১০০% যদি কাজ হয় ৫ এর ডুপ্লিকেশন ৳১,৯৫,০০,০০০ প্লাস আসে। এটা মার্কেটিং প্ল্যানে লেখা আছে। এটা আমি যখন এই বইটা মানে কন্টিনিউ করছিলাম তখন আমি ভাবছিলাম যে ৳১,৯৫,০০,০০০ এটা শুনলে তো অনেকেই আমাকে পাগল বলল। আমি বললাম যে, "ভাবুক, সমস্যা কি?" ১০০% কাজ হইছে। আচ্ছা ১০০% যদি না হয় ১০০% বিলিভ আমার আছে। আপনার যদি না থাকে, এখানে মাহবুব সাহেব, রিয়াদ সাহেব মানে এখানে অনেক, অনেক লিডার আছে। তাদেরকে এইটা তারা যখন প্ল্যান গুলো দেখছে তারা এটা ভাবে যে ১০০% আমাদের কাজ আজ হোক কাল হোক হবে। কোটি টাকা আমি এখান থেকে ইনকাম করব। তাদের বিশ্বাসের জায়গাটায়। আমার বিশ্বাস হয়েছে বিধায় আমি প্ল্যানের জায়গাটা দিয়ে দিয়েছি লিখিতভাবে। আচ্ছা ৭৫% কাজ হলে ৳১,৪৬,০০,০০০ আসবে। যদি ৫০% কাজ আসে ৫০% ৳৯৭,০০,০০০ আসবে। যদি ২৫% কাজ হয় ৳৪৮,০০,০০০ আসবে। যদি ১২% কাজ হয় ৳২৩,০০,০০০ আসবে। যদি ৬% কাজ হয় ৳১১,০০,০০০ আসবে। তাহলে বছরে কি ৬% ও কাজ করতে পারবেন না? ৬% ও কাজ হবে না? এই যে যারা, যারা লিডাররা কাজ করতেছে ৬% ও কাজ হয় না? এখানে অনেক লিডার আছে যারা খুব হার্ড ওয়ার্ক করছে। বিভিন্ন জায়গায় মানে তারা টিম গঠন করতেছে। আপনার এখন বসে থাকা সুযোগ নাই। আপনি বসে থাকলে কি নিজে পস্তাবেন। আমাদের এখানে কি স্বয়ংক্রিয় কি ক্যাশ আউট না? আপনার এখানে ৳১,০০০ জমা হয়েছে। আমরা কি বলছি যে কালকে আপনি কমিশন নিয়েন? আপনি এখানে ৳১,০০০ জমা হয়েছে সাথে, সাথে আপনি ক্যাশ আউট করেন। আপনার ওয়ালেটে টাকা চলে যাবে। এর চেয়ে ব্যবসা আর কোথা থেকে আল্লাহ দিবে বলেন? আর কোথা থেকে দিবে? সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত না নিলে হবে না। আপনি কি শুধু ইনকাম খুঁজছেন? ভবিষ্যতে কিন্তু ইনকামের সাথে, সাথে গড়ে উঠবে এই বিক্রান্স বিজনেসের মাধ্যমে। এর চেয়ে সহজ, এর চেয়ে সাবলীল মানে আর কোন সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটা দিয়েছে। আমরা আল্লাহর কাছে গভীরভাবে কৃতজ্ঞতা স্বীকার করি। বিশেষ করে আমি বারবার মানে এই যে এত সুন্দর প্ল্যান, বাংলাদেশের সেরা বিজনেস প্ল্যান, নাম্বার 1 বিজনেস প্ল্যান এর চেয়ে বেটার আর কিছু হতে পারে না। এত সুন্দর আল্লাহ তাআলা বিজনেস প্ল্যান আমাদের মস্তিষ্ক দিয়ে আল্লাহ তাআলার সহযোগী আল্লাহ তাআলার কুদরতে আমরা এটা পেয়েছি। সত্যি কৃতজ্ঞ। এই প্ল্যানে আপনারা কাজ করলে আপনাদের অর্থের অভাব হবে না। প্রচন্ডভাবে কাজ করেন। কালকের দিনটা ব্যাপকভাবে প্রিপারেশন নিয়ে কাজ করবেন। প্রতিটা দিন যেন আপনার আউটপুট আসে। আপনি এভাবে কাজ করে যান। টাকা আপনার কাছে চলে আসবে। এত পরিমাণ টাকা আসবে, একটা সময় চোখে অশ্রু গড়িয়ে পড়বে। যে টাকার জন্য কত কিছু করেছেন, কত কষ্ট। কিন্তু এই বিগ রাজ থেকে এত সহজে মানে এটা অবিশ্বাস্য। এটা আল্লাহ তাআলার অশেষ রহমত। আমি আপনাদেরকে আন্তরিকভাবে বলব, আল্লাহ তাআলা এত সুন্দর বিজনেস দিয়েছে। শুধু ট্রেনিং করলে হবে না। বিজনেসের জায়গায় ফোকাস করে নিজের টিমটা গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুক এই মহান বিজনেসটা গড়ে তোলার জন্য। আমরা যেন প্রত্যেকেই আমাদের বিজনেস বৃহৎ থেকে বৃহৎ করতে পারি। হাজার, হাজার মানুষকে আমরা সুযোগ দিতে পারি। সৎভাবে, হালালভাবে, বৈধভাবে এই বিগ রাঞ্চকে আমরা ঘরে, ঘরে পৌঁছায় দেব ইনশাআল্লাহ। যেখানে মানুষ দুহাত ভরে টাকা ইনকাম করবে। প্রচুর টাকা আসবে। তার সন্তান, তার মা-বাবা হাসি খুশিতে থাকবে। এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দান করুক আমাদের কাজের মধ্য দিয়ে। সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া থাকবে। আমার জন্য দোয়া করবেন। যেন আমি সেবা করতে পারি আপনাদের। আল্লাহ হাফেজ।